ভাইরাস এন্ড ক্যান্সার ওই ইউনিটটা কমপ্লিট করেছি। আজকে আমরা নতুন একটা ইউনিট স্টার্ট করব। ঠিক আছে? ভাইরোলজির এর একটা ইউনিট বলেছিলাম আজকে, যেটা আশা করছি কমপ্লিট করা যাবে আজকেই। ইউনিট 5 মোস্ট প্রবাবলি, যেখানে অ্যান্টিভাইরাল এজেন্টস, ইন্টারফেরন্স আর ভাইরাল ভ্যাকসিনেশন নিয়ে টপিক রয়েছে আর কি। So let's we start. Let me first share my screen. চলে আসি। আর চা খাবো না, চা করতে হবে না, হবে না এখন খাওয়া। না আচ্ছা শুধু এই জল দেওয়া চা খাই না, বিস্কুট খাওয়া হয়ে গেছে, আর লাগবে না। আচ্ছা, first we go to the syllabus. প্রথমে সিলেবাসটা একবার দেখে নিই, ঠিক আছে? আমরা ইউনিট 5টা আজকে পড়ছি। দেখতে পাচ্ছিস ইউনিট 5 এ একদম টপিক ওয়াইজ একদম 3টে টপিকে পুরোপুরি ভাগ করা রয়েছে। প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ ভাইরাল ডিজিজেস। টপিকের নাম, মেন টপিক প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ ভাইরাল ডিজিজেস, যেটা প্রেজেন্ট সিচুয়েশনে খুব প্রাসঙ্গিক বলতে পারি আমরা। তার মধ্যে আমাদের 3টে টপিক ভাগ করা আছে। একটা অ্যান্টিভাইরাল কম্পাউন্ডস অ্যান্ড দেয়ার মোড অফ অ্যাকশন, ইন্টারফেরন্স অ্যান্ড দেয়ার মোড অফ অ্যাকশন আর জেনারেল প্রিন্সিপালস অফ ভাইরাল ভ্যাকসিনেশন। তাহলে আমরা ওয়ান বাই ওয়ান একটা করে টপিক কমপ্লিট করবো। প্রথমে ইন্টারফেরন্স কাকে বলে একটু দেখে নিই, তারপর আমরা নেক্সট টপিকে যাব, মানে অ্যান্টিভাইরাল টপিকস এগুলোতে যাব, ঠিক আছে? তো প্রথমে চলে আয় হোয়াট আর ইন্টারফেরন্স। এগুলোই কিন্তু নোট, এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই। সে কোনো বই রেফার করতেই পারিস, সেটা অসুবিধা নেই। হোয়াট আর ইন্টারফেরন্স? ইন্টারফেরন্স আর দ্য হোস্ট সাইটোকাইনস। ঠিক আছে, এবার কথাটা হলো হোয়াট আর সাইটোকাইনস। সব টার্মগুলোই আমাদের কাছে বোধহয় একটু হলেও নতুন। তাহলে তার আগে ক্লিয়ার করি সাইটোকাইনস কাকে বলে। সাইটোকাইনস অ্যাকচুয়ালি দ্য ইমিউনো রেগুলেটরি হরমোন লাইক মলিকিউলস। জয়েন করছে আবার। তাহলে আবার বলছি, ইন্টারফেরন্স আর দ্য হোস্ট সাইটোকাইনস। সাইটোকাইনস কারা? সাইটোকাইনস হচ্ছে ইমিউনো রেগুলেটরি হরমোন লাইক মলিকিউলস, মানে যারা টু সাম এক্সটেন্ট আমাদের ইমিউন সিস্টেমকে রেগুলেট করে থাকে। কম রেগুলেট করবে বা বেশি রেগুলেট করবে, হরমোনের যেরকম কাজ আর কি, কম পরিমাণে বা বেশি পরিমাণে সে তার অ্যাক্টিভিটি শো করে। এখানেও ঠিক তাই। সাইটোকাইন আলটিমেটলি মানে সাইটোকাইনের কাজই হচ্ছে ইমিউন সিস্টেমটাকে রেগুলেট করা, জাস্ট লাইক বিহেভ অ্যাজ আ হরমোন। বাট সাইটোকাইন অ্যাকচুয়ালি ইজ নট আ হরমোন, but immunoregulatory hormone like molecules, but their mode of action is just like hormones. Okay, বাট ইন্টারফেরন্স আর এবার এরকম সাইটোকাইনস হোস্টের মধ্যে প্রচুর পরিমাণ থাকে, ঠিক আছে? এবার আমার কথা হচ্ছে যে ভাইরাস উইদাউট হোস্ট ক্যানট বি এবল টু সার্ভাইভ। এভরি ভাইরাস নিডস আ হোস্ট ফর দেয়ার সার্ভাইভাল। নাও এবার ইন্টারফেরন্স আর দ্য হোস্ট সাইটোকাইনস, মানে অনেক রকমের সাইটোকাইনের মধ্যে ইন্টারফেরন্স হচ্ছে এক ধরনের সাইটোকাইনস দ্যাট এক্সার্ট কমপ্লেক্স অ্যান্টিভাইরাল ইমিউনোমডুলেটরি অ্যাকশনস। ওকে, নামটা এই কারণে হয়েছে, এই ধরনের সাইটোকাইনকে আমরা ইন্টারফেরন্স এই কারণে বলে থাকি, নামটা শুনেই বুঝতে পারছিস, বিকজ দে ইন্টারফেয়ার উইথ দ্য রেপ্লিকেশন অফ ভাইরাসেস। Okay, because they interfere with the replication of viruses, and that's why interferons the exact definition that they are antiviral compounds, no doubt about that. And they also the immunomodulatory, মানে ইমিউন সিস্টেমকে মডিউলেট করতে পারে। মডিউলেট করতে পারে মিন্স কখন বাইরে থেকে ফরেন পার্টিকেলস ঢুকেছে না ঢোকেনি তার উপর বেস করে ইন্টারফেরেন্স কাজ করতে পারে। তাহলে আশা করছি ডেফিনেশনটা ক্লিয়ার হলো যে ইন্টারফেরন্স আর দ্য হোস্ট সাইটোকাইনস, হোস্টের মধ্যে থাকে, দ্যাট এক্সার্ট কমপ্লেক্স অ্যান্টিভাইরাল ইমিউনোমডুলেটরি অ্যাকশনস। ও আবার কেউ জয়েন করেছে। নেক্সট, ইন্টারফেরন্স অ্যাপিয়ার টু ফাংশনস। কি করে কাজ করে? ইন্টারফেরেন্সে কাজ করার মোডটা কি? দে অ্যাপিয়ার টু ফাংশনস বাই ইনডিউস ইন্ট্রাসেলুলার সিগন্যালস। আমরা নিশ্চয়ই আগের সেমিস্টারে সেল সিগন্যালিং পড়েছি। তাহলে ইন্টারফেরন হচ্ছে অনেকটা সেই ধরনের, সেই বলতে পারি আমরা ওয়ান টাইপ অফ
সিগন্যালিং মলিকিউলস, মানে প্রাইমারি সিগন্যালিং মলিকিউলস। ওকে, ওই জন্য বলছে ইন্টারফেরন্স অ্যাপিয়ার টু ফাংশন কি করে, বাই ইনডিউস ইন্ট্রাসেলুলার, মানে উইদিন দ্য সেল কিছু সিগন্যালকেও অ্যাক্টিভেট করে দেয়, ফর রেজাল্টিং ইনহিবিশন অফ ভাইরাল পেনিট্রেশন, যাতে ভাইরাল যাতে পেনিট্রেট করতে না পারে। তাহলে ভাইরাস যদি পেনিট্রেট করতে না পারে, সে অটোমেটিক্যালি ট্রান্সলেট করতে পারবে না, ট্রান্সলেট করতে না পারলে সে ট্রান্সক্রিপ্ট করতে পারবে না, তো অটোমেটিক্যালি প্রোটিন প্রসেসিং, ম্যাচুরেশন অ্যান্ড রিলিজ আলটিমেটলি গোয়িং টু বি স্টপড। ঠিক আছে, সো ইন্টারফেরন্স ইন্ডিউসার্স, ইন্টারফেরন ইন্ডিউসার্স কারা কারা, মানে হোয়াট আর দ্য ইন্টারফেরনকে ইন্ডিউস করে, মানে কোন সিচুয়েশন ইমিউন সিস্টেমকে বলে দেয় যে তোমাকে এবার ইন্টারফেরন্স রিলিজ করতে হবে অ্যান্ড ভাইরাসের এগেনস্টে তোমাকে কাজ করতে হবে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখ ভালো করে, এজেন্টস দ্যাট প্রমোট দ্য প্রোডাকশন এন্ড রিলিজ অফ ইন্টারফেরন্স আর দ্য অ্যাডভার্স এফেক্টস, বডির মধ্যে কিছু কিছু অ্যাডভার্স এফেক্ট হতে পারে, যেমন নিউরোটক্সিসিটিস। ওকে, কিছু নিউরোটক্সিন বা কিছু টক্সিক সিচুয়েশনস বডির মধ্যে রিলিজড হলো বা বডির মধ্যে প্রডিউসড হলো, ধর বা বডি কোনো একটা নিউরোটক্সিনের সম্মুখীন হলো, তখনই ইন্টারফেরন কিন্তু ইনডিউস হতে পারে বা বেরোতে পারে। নেক্সট, দেখ, তাহলে আমরা অ্যাজ আ হোল বলতে পারি, আরেকটু বেটার ডেফিনেশনের দিকে আমরা যাই আস্তে আস্তে, তাহলে আমরা বলতে পারি ইন্টারফেরন্স আর দ্য নন সিলেক্টিভ অ্যান্টিভাইরালস, মানে দে আর নট স্পেসিফিক টু এনি কাইন্ড অফ ভাইরাসেস, দে ওয়ার্ক অ্যাজ আ হোল। ওকে, দে ওয়ার্ক অ্যাজ আ হোল, দে ওয়ার্ক অ্যাজ আ গ্রুপ, মানে যে কোনো ভাইরাল মলিকিউলস দেখলেই বা যে কোনো ভাইরাস পার্টিকেলস দেখলেই ও তার এগেনস্টে কিন্তু কাজ করার জন্য এগিয়ে যাবে। ইন আদার ওয়ার্ডস, ইন্টারফেরন্স ক্যান বি কল্ড অ্যাজ অ্যান ইমিউনোমডুলেটরস। ওকে, হ্যাঁ, in interferons are a group of signaling proteins. Okay, interferons are a group of signaling proteins made and released by the host cells in response to the presence of several pathogens. ওকে, ওই যে বললাম সিগন্যালিং সিস্টেমটাকে প্রোক্যারিওটিক সিস্টেম বা ইউক্যারিওটিক সিস্টেমে সিগন্যাল সিস্টেমটাকে অন করে দেয়। তাহলে ইন্টারফেরন্স আর গ্রুপ অফ সিগন্যালিং প্রোটিনস মেড and released by the host cell in response to the presence of several pathogens. Pathogens, we know that the disease causing agent such as viruses, ব্যাকটেরিয়া, প্যারাসাইটস অ্যান্ড অলসো টিউমার সেলস, যে কারোর ক্ষেত্রে ইন্টারফেরন বেরোতে পারে। এবার ইন্টারফেরনের অনেক রকম ক্লাস হয়, আইএফএন গামা, হ্যাঁ অনেক অনেক ক্লাস, মানে আইএফএন গামা, আইএফএন ওয়ান, আইএফএন টু, প্রত্যেকের আলাদা আলাদা মোড অফ অ্যাকশন হয়, বাট আমরা ইন জেনারেলাইজড একটা ব্যাপার পড়ছি এখানে। So in a typical scenario, a virus infected cell will release interferons causing nearby cells to heighten their antiviral defenses. This is very important. এবার যে কোনো ধরনের প্যাথোজেনের এগেনস্টে ইন্টারফেরন বেরোতে পারে, বাট আমরা এখানে যেহেতু ভাইরাসের রেসপেক্টে বলছি, যে কোনো একটা ভাইরাস ইনফেক্টেড সেলের ইন্টারফেরন রিলিজ করার ক্ষমতা কিন্তু অনেক বেশি এবং অনেক প্রমোটিং। অ্যান্ড নট অনলি, আফটার রিলিজিং তারা যখন ইন্টারফেরন বার করছে, তারা কি করে, কজিং নিয়ার বাই সেলস টু হাইটেন দেয়ার অ্যান্টিভাইরাল ডিফেন্সেস, মানে সে আশেপাশের সেলগুলোকে রেডি করে যে ভাইরাসের আক্রমণ হতে চলেছে বা ভাইরাসের আক্রমণ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে, তোমরাও কিন্তু তৈরি থাকো, মানে হোস্ট সেলকে বলছে তোমরাও কিন্তু রেডি থাকো, কারণ সেল কিন্তু এমন একটা স্টেজে চলে গেলে তখন তোমরা কিন্তু কিছু করতে পারবে না। তাহলে বডির কিন্তু এটাকে বলি বডির হোস্ট ডিফেন্স সিস্টেম, আমাদের ইমিউন সিস্টেমের একটা ওয়ান অফ দ্য কম্পোনেন্ট হচ্ছে ইন্টারফেরন্স। আচ্ছা, নিজেই তাহলে আমরা যদি বুঝতে পেরে থাকিস, ইন্টারফেরন্সের মেকানিজম অফ অ্যাকশন বা মোড অফ অ্যাকশন কিভাবে কাজ করে থাকে, দেখতে পাচ্ছি আমরা একটা ভাইরাল ডিএনএ বা আরএনএ, মানে ভাইরাসের জেনেটিক মেটেরিয়াল তো আরএনএ বা ডিএনএ হতে পারে, দ্যাট উই অল নো। তো এরকম একটা আরএনএ ভাইরাস বা ডিএনএ ভাইরাস যদি একটা হিউম্যান সেলকে ইনফেক্টেড করার দিকে এগিয়ে যাচ্ছে দেখ, তখন কি হয়, আইএফএন এ ওয়ান, আইএফএন মানে ইন্টারফেরন ওয়ান, ইন্টারফেরন ওয়ান, আইএফএন এ ওয়ান, আইএফএন ওয়ান কি বলছে, তারা আলটিমেটলি হেলদি হিউম্যান সেল প্রমোট করতে হেল্প করে থাকে, মানে দে আর অল, মানে তারা মেনটেন করে থাকে হেলদি হিউম্যান সেলটাকে। ঠিক আছে, নেক্সট দেখ, নেক্সট, ইন্টারফেরন্স আর দ্য ন্যাচারাল প্রোটিনস, এটা কোনো আর্টিফিশিয়াল কিছু ব্যাপার নেই এর মধ্যে, ন্যাচারালি তৈরি হয়, প্রডিউসড বাই দ্য সেলস অফ দ্য হোস্ট ইমিউন সিস্টেম ইন রেসপন্স টু দ্য চ্যালেঞ্জেস বাই ফরেন এজেন্টস, যেটা একটু আগেই পড়লাম, সাচ অ্যাজ ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট অর টিউমার সেলস। দে আর অ্যান্টিভাইরাল, দে আর ইমিউন মডিউলেটিং অ্যান্ড অ্যান্টি প্রলিফারেটিভ অ্যাকশনস, মানে যে কোনো ক্ষেত্রে যে কোনো সাবস্টেন্স বা যে কোনো এজেন্ট যে প্রলিফারেশনের দিকে এগিয়ে যাবে, ও সেখানে বাধা দেবে, ও সেখানে আটকে দেবে, তাহলে আমরা বলতে পারি অ্যান্টি প্রলিফারেটিভ অ্যাকশনস। ওকে, there are mainly three classes of interferons: interferon alpha, interferon beta and interferon gamma. অনেকে বলে alpha interferons, beta interferons বা gamma interferons বলা হয়। Alpha and beta interferons are produced by all the cells in response to the viral infections. ওকে, যার মধ্যে আলফা এন্ড বিটা ইন্টারফেরন তৈরি হয়
সমস্ত রকম সেল দিয়ে ভাইরাল ইনফেকশনের এগেনস্টে। আর গামা ইন্টারফেরন্স আর প্রডিউসড অনলি বাই দ্য টি লিম্ফোসাইট। ইমিউন সিস্টেমে নিশ্চয়ই কিছুটা আইডিয়া আছে যে মেন দুটো পার্টিসিপেটিং সেল হলো একটা বি লিম্ফোসাইট, একটা টি লিম্ফোসাইট। তার মধ্যে গামা ইন্টারফেরন্স আর মেনলি প্রডিউসড অনলি বাই দ্য টি লিম্ফোসাইট অ্যান্ড এনকে সেলস। You know what the NK cells are? Natural killer cells in response to the cytokines. Okay, that are the immune regulating effects. তাহলে আবার বলছি এই জায়গাটা, গামা ইন্টারফেরন্স আর প্রডিউসড অনলি বাই টি লিম্ফোসাইট এন্ড এনকে সেলস ইন রেসপন্স টু সাইটোকাইনস। হ্যাঁ, ইন রেসপন্স টু সাইটোকাইনস মিন্স ধর কোনো একটা সাইটোকাইন ছেড়েছে, ইন্টারফেরন ইজ এ টাইপ অফ সাইটোকাইন। এবার বিভিন্ন রকম সিগন্যালিং মলিকিউলস এই গামা ইন্টারফেরনটাকে প্রডিউস করতে হেল্প করছে। গামা হ্যাজ লেস অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি কম্পেয়ার টু আলফা এন্ড বিটা, মনে থাকে জানো। তাহলে আলফা আর বিটা ইন্টারফেরনের অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি কিন্তু অনেক বেশি প্রম্পট। ওকে, mechanism of action of interferons. Mechanism of action of interferons বলতে গেলে they act by the JAK-STAT pathway. এইটা তোরা পড়িসনি, ঠিক আছে? জাস্ট JAK-STAT pathwayটা সেল সিগন্যালিং এ ছিল, কিন্তু এটা তোদের সিলেবাসে ছিল না বলে এখন আলাদা করে JAK-STAT pathway বলার দরকার নেই, জাস্ট মনে রাখলেই হবে। হ্যাঁ, JAK-STAT pathway to increase antiviral proteins, হ্যাঁ, and promote formation of NK cells, natural killer cells, মানে ন্যাচারালি সে কিল করবে। act at multiple steps, কিরকম? কোন কোন জায়গায় আটকায়? ভাইরাল পেনিট্রেশনকে ইনহিবিট করে, সিনথেসিস অফ ভাইরাল ডিএনএ বা আরএনএ কে ইনহিবিট করবে, নতুন যাতে ভাইরাসের নতুন করে ডিএনএ বা আরএনএ সিনথেসিস করতে না পারে, ভাইরাল অ্যাসেম্বলিকে প্রিভেন্ট করবে, ভাইরাস রিলিজকে প্রিভেন্ট করবে। তাহলে এইভাবে ইন্টারফেরন্স কিন্তু মাল্টিপল স্টেপসে সে কাজ করতে পারে, দেখলাম আমরা। ইউজড ইন ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস অ্যান্ড উইথ রাইবাভিরিন ইন অ্যাকিউট হেপাটাইটিস সি ভাইরাস অলসো। ওকে, কি করে কাজ করে? হচ্ছে ইন্ডাকশন অফ, কি করে ইন্টারফেরন বললাম না, ইন্ডাকশন অফ হোয়াট, মানে কাকে ইনডিউস করছে, ইন্টারফেরেন্স নিজে তৈরি হয়ে কাকে ইনডিউস করছে, যার জন্য এতগুলো কাজ হচ্ছে। বলছে হতে পারে ইনডিউস করছে, ওই যে বললাম সেল সিগন্যালিং পাথওয়ে অ্যাক্টিভেট হয়ে যায়। এই সেল সিগন্যালিং পাথওয়ে অ্যাক্টিভেট হয়ে যাওয়া মানে ভেরিয়াস মেটাবলিক পাথওয়েকে অ্যাক্টিভেট করে দেওয়া, ভেরিয়াস মেটাবলিক পাথওয়েকে অ্যাক্টিভেট করে দেওয়া মানে ভেরিয়াস প্রোডাক্ট তৈরি হওয়া। তার মধ্যে কিছু প্রোডাক্টের কথা এখানে বলা হচ্ছে যেটা ইন্টারফেরনের ইন্ডাকশনের জন্যই তৈরি হয়। যেমন নাম্বার 1 প্রোটিন কাইনেজ, এর কাজটা কি? হুইচ ইনহিবিটস প্রোটিন সিনথেসিস, অলিগো অ্যাডিনাইলেট সিনথেস, যার কাজ কি? কোনোভাবে ভাইরাল ডিএনএ থেকে যদি ভাইরাল এমআরএনএও তৈরি হয়ে থাকে তাহলে ভাইরাল এমআরএনএটাকে ডিগ্রেড করে দেবে। ফসফোডায়াস্টারেস হুইচ ইনহিবিট টিআরএনএ, যাতে ট্রান্সলেশন হতে পারবে না। দ্য অ্যাকশন অফ দিস এনজাইমস লিড টু অ্যান ইনহিবিশন অফ ট্রান্সলেশন। মানে অল টুগেদার ভেবে দেখ, এখানেও প্রোটিন সিনথেসিস ইনহিবিট করছে, এখানেও এমআরএনএ ডিগ্রেড হয়ে যাচ্ছে, ইনহিবিট করছে টিআরএনএ কে। তাহলে এগুলো সবই প্রোটিন সিনথেসিসের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট মেশিনারি। তো এগুলো যদি অটোমেটিক্যালি ইনহিবিট হয়ে যায় ইন্টারফেরন ইন্ডাকশনের ফলে বা ইন্টারফেরন তৈরি হওয়ার ফলে, তাহলে ভাইরাল আর প্রোটিন তৈরি করতে পারবে না। আর ভাইরাস যদি প্রোটিন তৈরি করতে না পারে তাহলে ভাইরাসের আর বেঁচে থাকার আর কোনো মানেই দাঁড়ায় না, বা ভাইরাসের গ্রোথ বা রেপ্লিকেশনের আর কোনো প্রশ্নই আসে না। There are some antiviral drugs, antiviral drugs হিসেবে কিছু কিছু কাজ করে থাকে ইন্টারফেরন আলফা। ইনক্লুডস কোন কোন ভাইরাসের এগেনস্টে কাজ করে? বলছে যেটা যে হেপাটাইটিস বি ভাইরাস বা হেপাটাইটিস সি ভাইরাস এন্ড হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। Anti-proliferative actions may inhibit the growth of certain cancers like Kaposi sarcoma and hairy cell leukemia, যেটা আমরা আগের দিন পড়েছি। এছাড়া ফার্মাকোকাইনেটিক্স, যেখানে ইন্টারফেরন্স ওরাল বায়ো অ্যাভেলেবিলিটি বলছে less than 1% administered intralesionally বা supracuteneously and intravenously. Distribution in all body tissues except central nervous system and eye. Half life 1 থেকে 4 hours, 1 থেকে 4 ঘন্টা। ঠিক আছে। থেরাপিউটিক ইউজ অফ ইন্টারফেরন্স দেখে রাখবি। ক্রনিক হেপাটাইটিস বি এন্ড সি কমপ্লিট ডিসঅ্যাপিয়ারেন্স ইজ সিন ইন 30%। মানে এই ইন্টারফেরন্সের যদি আমরা বাইরে থেকে ইউজ করি, আর্টিফিশিয়ালি যদি বাইরে থেকে আমরা অ্যাড করে থাকি, তাহলে দেখা যাচ্ছে কোনো একটা ক্রনিক ইনফেকশনকে ও কিন্তু 30% কমিয়ে দিতে পারে, হেপাটাইটিস বি বা সি ভাইরাসের ইনফেকশনকে। HZV infection in cancer patients to prevent the dissemination of the infection. CMV cytomegalovirus infection in renal transplant patients. Condylomata acuminata given by the, এটা তো জানার দরকার নেই প্রত্যেকটা ডিজিজ ওয়াইজ, মানে অ্যাকচুয়ালি থেরাপিউটিক ইউজ, মানে বেশ কিছু পার্টিকুলার ডিজিজের এগেনস্টে এই ইন্টারফেরন্স টু সাম এক্সটেন্ট পুরোপুরি 100% কাজ না করতে পারলেও অ্যাটলিস্ট 30 থেকে 40% সেই ডিজিজটাকে রিডিউস করার বা প্রিভেন্ট করার চেষ্টা করে থাকে। লাস্ট, অ্যাডভার্স এফেক্ট অফ ইন্টারফেরন্স। প্রত্যেক জিনিসেরই যেমন কিছু ভালো জিনিস থাকে কিছু খারাপও থাকে। What are those adverse effects? Acute flu-like syndrome, that is fever or headache, bone marrow suppression,
এই যেটাকে বলি আমরা গ্র্যানিউলোসাইটোপেনিয়া বা থ্রম্বোসাইটোপেনিয়া, বোন ম্যারো সাপ্রেশন হয়ে যাওয়া মানে মারাত্মক। তাহলে কিন্তু ইমিউন রেগুলেটরি সেলস আর তৈরি হবে না, বি সেল বা টি সেল ম্যাচিউরই করবে না। নিউরোটক্সিসিটি যাকে বলি আমরা কনফিউশন বা সিজার্স, কার্ডিওটক্সিসিটি, অ্যারিথমিয়া, হাইপোটেনশন, ইম্পেয়ারমেন্ট অফ ফার্টিলিটি, থাইরয়েড ডিসফাংশন, অ্যালোপেসিয়া, হেপাটিক dysfunction. These are the adverse effects of the interferons. Okay, and that's all about of the interferons and their mode of action. আচ্ছা, এক মিনিট। তাহলে সিম্পল প্রশ্ন আসবে যে রাইট ডাউন দ্য হোয়াট আর ইন্টারফেরন্স এন্ড হোয়াট আর দেয়ার মোড অফ অ্যাকশন। ঠিক আছে, এর বাইরে প্রশ্ন আসবে না। নেক্সট চলে আসছি। আচ্ছা, নেক্সট চলে আসছি অ্যান্টিভাইরাল এজেন্টস। আমরা যেমন অ্যান্টি ব্যাকটেরিয়াল বা অ্যান্টি প্রোটোজোয়াল বা অ্যান্টি হেলমিনথিক অনেক রকমের এজেন্ট হয়। জাস্ট লাইক দেয়ার আর সাম এজেন্টস হুইচ অ্যাক্ট এগেনস্ট দ্য ভাইরাসেস, তাদেরকে আমরা বলে থাকি অ্যান্টি ভাইরাল এজেন্ট। ওকে, তাহলে আ মেডিকেশন অর অ্যানাদার এজেন্ট দ্যাট কিলস ভাইরাসেস অর ইনহিবিটস দেয়ার ক্যাপাবিলিটি টু রিপ্রোডিউস, মানে ডাইরেক্টলি তারা ভাইরাসকে মেরে ফেলতে পারে অথবা ভাইরাসকে ফার্দার রিপ্রোডাকশন করতে দেবে না। এই দুভাবে তারা ভাইরাসের এগেনস্টে কাজ করে থাকে। কারা? অ্যান্টিভাইরাল এজেন্টস, মোস্ট প্রবাবলি দে আর অ্যান্টিবায়োটিক্স। Viruses are obligate intracellular microorganisms that we know. Drugs that target viral processes must penetrate the host cells. There is a problem. এই জায়গাটাই সমস্যা। ভাইরাস যেহেতু হোস্টের মধ্যে ঢুকে থাকে, তাই যখনই কোনো অ্যান্টিভাইরাল ড্রাগ ডেভেলপ করতে হয় অনেক জিনিস মাথায় রাখতে হয়। কেন বলতো? কারণ আমাকে যদি এই ড্রাগটা অ্যাপ্লাই করতে হয়, তাহলে ড্রাগটাকে আমাকে হোস্ট সেলের মধ্যে ঢোকাতে হবে। আই হ্যাভ টু পেনিট্রেট দ্য ড্রাগ ইনটু দ্য হোস্ট সেলস। তাহলে আমাকে মাথায় রাখতে হবে সেই ড্রাগ যেন সিলেক্টিভলি পার্টিকুলার ভাইরাসকেই নষ্ট করতে পারে বা ভাইরাসকেই এফেক্ট করতে পারে, মানে উইথ মিনিমাম, মানে কি বলবো, যাতে হোস্ট সেলের খুব একটা বেশি ক্ষতি না হয় বা একদমই ক্ষতি না হলে ভালো। মানে এমন কোনো ড্রাগ আমরা ইউজ করব না যে ভাইরাসকে মারার সঙ্গে সঙ্গে হোস্ট সেলকেও মেরে দিল, তাহলে কিন্তু সেই অ্যান্টিভাইরাল ড্রাগসের কিন্তু কোনো মানে হয় না। সেই জন্য পরে একটা প্রশ্ন আসবে পরীক্ষায় যে why there are few antiviral drugs compared to antibacterial and antiprotozoal drugs। হ্যাঁ, মানে অ্যান্টিভাইরাল ড্রাগের সংখ্যা কিন্তু খুব কম। এই প্রশ্নটা লিখে রাখ, পরে আমি অ্যান্সারটা আমাকে মনে করাবি, আমি লিখিয়ে দেবো যে why there are very few antiviral drugs with compared to that of the antibacterial or some other drugs। অ্যান্টিভাইরাল ড্রাগের প্রোডাকশন কিন্তু খুব কম হয়। Therefore, ভালো করে দেখ, therefore drugs that negatively impact on a virus are also likely to negatively impact the normal pathway of the host। এটা তো চলবে না। ভাইরাসকে মারছো মারো, ঠিক আছে, কিন্তু যদি হোস্টকেও নেগেটিভলি ইম্প্যাক্ট করে দেয়, তার নর্মাল পাথওয়েকে নষ্ট করে দেয়, তাহলে সেই অ্যান্টিভাইরাল ড্রাগস এর কিন্তু আর কোনো মানে আর কি ভ্যালু রইলো না। ইট লুজ ইটস ভ্যালু। তাহলে এবার যাই হোক, আমরা পরে দেখবো সেটা কি করে অ্যান্টিভাইরাল ড্রাগস আমরা টার্গেটটাকে সিলেক্ট করে থাকি বা টার্গেট ডিজাইন করে থাকি আমরা। বাজারে তো অ্যান্টিভাইরাল ড্রাগস আছে, তাহলে নিশ্চয়ই তার কিছু কাজ আছে। এবার হাউ দে অ্যাক্ট, একটা অ্যান্টিভাইরাল ড্রাগস কি করে কাজ করবে, ভালো করে দেখ। এই জায়গাটা দেখলে বেশ ইন্টারেস্টিং, এটা কিন্তু পরীক্ষায় আসবে। মানে হোয়াট আর দেয়ার, মানে হোয়াট আর দেয়ার মোড অফ অ্যাকশন। এই মোড অফ অ্যাকশনটা কিন্তু এর উপর দাঁড়িয়ে আছে যে অ্যাটাচমেন্ট অফ দ্য ভাইরাস টু রিসেপ্টরস অন দ্য হোস্ট সেল সারফেস। তাহলে কি করবে? ও রিসেপ্টরটাকে বসতে দেবে না, হতে পারে। আবার বলছি, ভাইরাস সবসময় হোস্ট সেল সারফেসে যখন ঢোকে, তখন হোস্ট সেল সারফেসের রিসেপ্টরের মাধ্যমে ঢোকে। মানে দ্য হোস্ট সেল সারফেস শুড কন্টেন আ পার্টিকুলার রিসেপ্টর, ভাইরাস শুড রেকগনাইজ দিস রিসেপ্টরস এন্ড দেন ভাইরাস গেইন দ্য এন্ট্রি ইনটু দ্য হোস্ট সেল সারফেস। তাহলে অ্যান্টিভাইরাল ড্রাগ যদি কোনোভাবে ভাইরাসের অ্যাটাচমেন্টটাকেই আটকে দেয়, তাহলে একদম গোড়াতেই মেরে ফেললো ভাইরাসটাকে, আর কোনো প্রশ্ন দাঁড়ালো না। অথবা এন্ট্রি অফ ভাইরাস থ্রু দ্য হোস্ট সেল মেমব্রেন, এটাও দেখতে পাচ্ছি আমরা, ভাইরাস সবসময় হোস্ট সেলের মেমব্রেনের মধ্যে দিয়ে ঢোকে। তো সেখানে যদি অ্যান্টিভাইরাল ড্রাগস যদি কোনোভাবে টার্গেট করতে পারে ভাইরাসটাকে, তাহলে ওর ঢোকাটাকে আমরা আটকাতে পারি। এছাড়া আনকোটিং অফ ভাইরাল নিউক্লিক অ্যাসিডটাকে যদি আনকোটিং করে দেয়, আনকোটিং মানে তার ক্যাপসিডটাকে যদি নষ্ট করে দেওয়া যায়, সিনথেসিস অফ আর্লি রেগুলেটরি প্রোটিনটাকে যদি নষ্ট করে দেওয়া যায়, যেমন নিউক্লিক অ্যাসিড পলিমারেজ, সিনথেসিস অফ নিউ ভাইরাল আরএনএ বা ডিএনএ কে যদি নষ্ট করে দেওয়া যায়, সিনথেসিস অফ লেট স্ট্রাকচারাল প্রোটিনস, যেগুলো পরবর্তীকালে ভাইরাস যখন অ্যাসেম্বলি হবে, হ্যাঁ, তখন ভাইরাসের নতুন নতুন ভাইরাসের স্ট্রাকচার ফর্ম করতে যে প্রোটিন লাগে তাদেরকে আমরা বলি লেট প্রোটিনস। ওকে, এটাদেরকে আমরা লেট প্রোটিনস। আর আর্লি প্রোটিন ভাইরাল রেপ্লিকেশনে হেল্প করে। তো এই লেট প্রোটিন সিনথেসিস যদি আমরা আটকে দিতে পারি, তাহলে অটোমেটিক্যালি ভাইরাস
রিপ্রোডাকশনটাকে আমরা আটকে দিতে, এই ভাইরাস ম্যাচুরেশনটাকে আমরা আটকে দিতে পারি। অ্যাসেম্বলি অফ ভাইরাস পার্টিকেল অটোমেটিক্যালি বন্ধ হয়ে যেতে পারে। অ্যান্ড রিলিজ ফ্রম দ্য সেল, সেল থেকে ভাইরাসের রিলিজটাকে আমরা বন্ধ করতে পারি। অ্যান্টিভাইরাল এজেন্টস ক্যান পোটেনশিয়ালি টার্গেট এনি অফ দিস স্টেপস, যে কোনো যে এর মধ্যে সব স্টেপটাকে, যে কোন মানে আমার কথা হচ্ছে এখানে দেয়ার আর 8 স্টেপস, তাহলে দেয়ার আর 8 ডিফারেন্ট ওয়েজ, বোঝা গেল? 8খানা ডিফারেন্ট ওয়েজ আমরা দেখতে পাচ্ছি যার মাধ্যমে একটা অ্যান্টিভাইরাল ড্রাগস কাজ করতে পারে, বোঝা গেল? কিন্তু দ্য কোশ্চেন ইজ দ্যাট একটা যে কোনো ড্রাগ কিন্তু এই 8টা পয়েন্টকে কিন্তু কভার আপ করতে পারে না, 8টা পয়েন্টকেই কিন্তু কভার আপ করতে পারে না, যে কোনো একটাকে দুটো পয়েন্টকে কভার আপ করবে, বা মোস্ট অফ দ্য অ্যান্টিভাইরাল ড্রাগস হিট অর টার্গেট দ্য সিঙ্গেল পয়েন্ট, যে কোনো সিঙ্গেল পয়েন্টকে টার্গেট করবে, রাইট? এই হচ্ছে ভাইরাস লাইফ সাইকেল। তোরা নিশ্চয়ই ভাইরাস লাইফ সাইকেল আগেও জানিস, তাও একটু জাস্ট দেখে রাখ, তাহলে আমাদের অ্যান্টিভাইরাল ড্রাগসটা কোনখানে অ্যাটাক করছে সেটা আমাদের বুঝতে সুবিধা হবে। দেখ, এই হচ্ছে একটা অ্যাডিনো ভাইরাস, সাপোজ ফর এক্সাম্পল বলেছে, সে এবার একটা হোস্ট সেলকে চুজ করেছে, সেখানেও ইনফেক্ট করবে বলে। তাহলে ফার্স্ট স্টেপটা হচ্ছে অ্যাডজর্পশন, দেখতে পাচ্ছি সেখানে রিসেপ্টর থাকে, রিসেপ্টরের মধ্যে বাইন্ড করলো, করার পর সেকেন্ড স্টেপ হচ্ছে পেনিট্রেশন, দেখ ঢুকে গেল। প্রথমে দেখ সেল মেমব্রেনের মধ্যে দিয়ে ঢুকলো, ঢোকার পর কি হলো দেখ, আনকোটিং, মানে ভাইরাল ডিএনএ ইন দ্য নিউক্লিয়াস, আনকোটিং মানে তার ক্যাপসিডটা বাইরে থেকে গেল, শুধুমাত্র জেনেটিক মেটেরিয়ালটা হোস্ট সেলের সাইটোপ্লাজমে এন্টার করলো, দেখতে পাচ্ছিস? তারপর দেখ আর্লি প্রোটিন তৈরি হলো, হলো আর্লি ট্রান্সক্রিপশন। আর্লি ট্রান্সক্রিপশন সেটা হোস্টের আরএনএ পলিমারেজ দিয়েও তৈরি হতে পারে, বা ভাইরাস নিজেও আরএনএ পলিমারেজ তৈরি করতে পারে। তৈরি হয় সিনথেসিস অফ আর্লি এমআরএনএ, মানে এই যে ভাইরাল ডিএনএটা ঢুকেছিল সেখান থেকে তৈরি হলো আর্লি এমআরএনএ, দেখতে পাচ্ছিস? এই আর্লি এমআরএনএ তাড়াতাড়ি করলে আর্লি ট্রান্সলেশন করলো, আর্লি ট্রান্সলেশন করে তৈরি করলো আর্লি প্রোটিনস। তাহলে সিনথেসিস অফ আর্লি প্রোটিনস, যেমন এনজাইম সাচ এস ডিএনএ পলিমারেজ, মানে ভাইরাস কি চাইলো, নিজে নিজে হোস্ট সেলের উপর টেক ওভার করতে চাইলো, ও নিজের অস্তিত্ব স্থাপন করতে চাইলো, নিজের এক্সিস্টেন্স দেখাতে চাইলো, রাইট? ও সঙ্গে সঙ্গে দেখ, ও কিরকম তাড়াহুড়োর মধ্যে দেখ, ও সঙ্গে সঙ্গে ট্রান্সক্রিপশন করে ট্রান্সলেশন করে মোটামুটি নিজের মতো করে একটা দেখ রেপ্লিকেশন ক্যাটালাইজিং প্রোটিন, দ্যাট ইজ ডিএনএ পলিমারেজ তৈরি করে ফেললো, যাতে ও নিজের মতো করে রেপ্লিকেশন করে অনেকগুলো ভাইরাস তৈরি করতে পারে। খেয়াল করতে পারছিস? তাহলে সিনথেসিস অফ আর্লি প্রোটিনস like enzymes such as DNA polymerase that ultimately helps in the DNA replication process, কার replication, হোস্টের না, ভাইরাল রেপ্লিকেশন। এবারও আস্তে আস্তে কি করবে, ধীরে ধীরে মাথা ঠান্ডা করে ডিএনএ সিনথেসিস করবে রেপ্লিকেশনের দ্বারা, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ লেট ট্রান্সক্রিপশন। কেন? ও তো দেখলো, তাহলে আর্লি আর্লি এটা মনে রাখবি সবসময়, আর্লি প্রোটিন একটা ভাইরাস তৈরি করে, হ্যাঁ, ফর দ্য সেক অফ দেয়ার ওন ইন্টারেস্ট, যাতে ও রেপ্লিকেট করে তার জেনেটিক মেটেরিয়ালটাকে বাড়িয়ে নিতে পারে, পরিষ্কার? মানে অনেকগুলো কপি তৈরি করতে পারে ডিএনএ। যখন দেখে ও অনেকগুলো কপি তৈরি করে ফেলেছে, তখন ও আস্তে আস্তে ও তার মুডটাকে সুইং করে, করে সে কি করে, সিনথেসিস অফ ভাইরাল ডিএনএ অ্যান্ড লেট এমআরএনএ তারপর তৈরি করতে চায়। লেট এমআরএনএ তারপর লেট ট্রান্সলেশন হবে, এবং লেট ট্রান্সলেশন আলটিমেটলি লিডস টু দ্য সিনথেসিস অফ লেট প্রোটিন। এই লেট প্রোটিন হলো অ্যাসেম্বলি প্রোটিন। এই লেট প্রোটিন হলো অ্যাসেম্বলি প্রোটিন, মানে এই যে জেনেটিক মেটেরিয়াল গুলো প্রচুর পরিমাণে তৈরি হয়ে গেছে, তার গায়ে এবার একটা করে ক্যাপসিড জেনারেট হবে, ঠিক আছে? এবার তার কলার হবে, তার টেল হবে, মানে একটা কমপ্লিট ভিরিয়েন তৈরি হবে, যেটাকে বলি আমরা অ্যাসেম্বলি অ্যান্ড ফাইনালি ম্যাচুরেশন। তাহলে সিনথেসিস অফ লেট প্রোটিন আলটিমেটলি হেল্পস, তারপরে হয় কনডেনসেশন, প্রত্যেকে এবার কনডেন্সড করলো, প্রত্যেকটা জেনেটিক মেটেরিয়াল প্রতি একটা করে প্রোটিন, একটা করে নিউক্লিয়াস, এরকম করে আলাদা হলো, ক্যাপসিড ফর্মেশন হলো, অ্যান্ড অ্যাসেম্বলি হয়ে নতুন নতুন ভাইরাস পার্টিকেল তৈরি হলো। অ্যান্ড আফটার ফর্মেশন অফ সো মেনি নিউ ভাইরাস পার্টিকেল দে গেট রিলিজ, যেটাকে আমরা বলি বার্স্ট সাইজ, বেরিয়ে এলো হোস্ট সেল থেকে। এই হলো ভাইরাল রেপ্লিকেশন সাইকেল ইন জেনারেল, মানে একদম খুব বেসিক ওয়েতে। তাহলে আমাদের উদ্দেশ্য হবে, বা অ্যান্টিভাইরাল ড্রাগ তৈরি করার উদ্দেশ্য হবে, এই যে কোনো স্টেপকে আটকানো, আইদার পেনিট্রেশনটাকে আটকে দাও, অথবা আনকোটিংটাকে আটকে দাও, অথবা আর্লি ট্রান্সক্রিপশনটাকে বন্ধ করে দাও, আর্লি ট্রান্সলেশন বন্ধ করে দাও, ডিএনএ সিনথেসিস বন্ধ করে দাও, লেট ট্রান্সলেশন বন্ধ করে দাও, অ্যাসেম্বলিটাকে আটকে দাও। তো যে কোনো জায়গায় আটকাতে পারলেই কিন্তু উই আর গেট রিড অফ ভাইরাসেস, মানে আমরা কিন্তু উই ক্যান বি এবল টু এসকেপ ফ্রম দ্য ভাইরাসেস, এটা মাথায় রাখবি। কিন্তু আসল কথা হচ্ছে এই টার্গেটটা সিলেক্ট করাটাই খুব বড় ব্যাপার। দেখ এবার অ্যান্টিভাইরাল এজেন্টসকে আমরা অনেক ভাগে ভাগ করতে পারি। যেমন আমরা এখানে কয়েকটা আলাদাভাবে ডিজিজ ওয়াইজ গ্রুপ ওয়াইজ ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে অ্যান্টি হার্পিস এজেন্টস, অ্যান্টি এইচআইভি এজেন্টস, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, ড্রাগস ইউজড ফর হেপাটাইটিস
হেপাটাইটাস বলছি, হেপাটাইটিস বি অ্যান্ড সি আর অ্যান্টি ইনফ্লুয়েঞ্জা এজেন্টস। প্রথমে আমরা অ্যান্টি হার্পিস এজেন্টস দেখে নিই। এগুলো কিন্তু সব এক একটা অ্যান্টিভাইরাল এজেন্টসের এক্সাম্পল, এগুলো মনে রাখতে হবে। অ্যান্টি হার্পিস এজেন্টসের এক্সাম্পল হচ্ছে ড্রাগ অ্যাসাইক্লোভির আর ফ্যামসি ফ্যামসিক্লোভির। ঠিক আছে, ফ্যামসিক্লোভির। হোয়াটস দেয়ার মোড অফ অ্যাকশন? দে ইনহিবিটস, কি করে? ইনহিবিটস হার্পিস ভাইরাস ডিএনএ পলিমারেজ। অর্থাৎ ডিএনএ ডিএনএ পলিমারেজকে কাজ করতে দেবে না। তাহলে গেটস ইনকর্পোরেটেড ইন ভাইরাল ডিএনএ অ্যান্ড স্টপস লেনদেনিং অফ ডিএনএ স্ট্র্যান্ডস। তাহলে এই অ্যাসাইক্লোভির বা ফ্যামসিক্লোভির ডিএনএ পলিমারেজের সঙ্গে বাইন্ড করে যায়, তার ফলে ডিএনএ পলিমারেজ আর রেপ্লিকেশন প্রসেসটাকে পারসিউ করতে পারে না। তাহলে রেপ্লিকেশন প্রসেস পারসিউ না হলে ডিএনএ স্ট্র্যান্ড লেনদেনিং হবে না। তাহলে ডিএনএ রেপ্লিকেশন স্টপ, ভাইরাস আর সংখ্যায় বাড়লো না, তারপরে স্টেপগুলো তো হবেই না তাহলে আর। কিন্তু এর কিছু অ্যাডভার্স এফেক্ট রয়েছে, যেমন নজিয়া মানে ঝিমুনি আসা, ডায়রিয়া মে অকার, রেনাল টক্সিসিটি অ্যান্ড নিউরোলজিক এফেক্টস। ওকে, তাহলে এই হলো অ্যান্টি হার্পিস এজেন্টসের গল্প। নেক্সট, সরি, নেক্সট অ্যান্টি এইচআইভি এজেন্টস। অ্যান্টি এইচআইভি এজেন্টসকে আমরা অ্যান্টি রেট্রোভাইরাল এজেন্টসও বলে থাকি। এদের মধ্যে অনেকগুলো ক্লাস আছে, তার মধ্যে এনআরটিআই মানে নিউক্লিওসাইড অর নিউক্লিওটাইড, আর ফর রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটরস। দেখতে পাচ্ছি আমরা, আবার বলছি নিউক্লিওসাইড অর নিউক্লিওটাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর। আর তার আগে যদি আরেকটা এন জুড়ে যায় তখন হবে নন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর। পিআই স্ট্যান্ডস ফর প্রোটিয়েস ইনহিবিটরস, এফআই স্ট্যান্ডস ফর ফিউশন ইনহিবিটরস, আর একটা হচ্ছে এইচআইভি ইন্টিগ্রেস ইনহিবিটরস। তাহলে অ্যান্টিভাইরাল এজেন্টস কিন্তু, অ্যান্টি এইচআইভি এজেন্টস কিন্তু অনেক রকমের আমরা দেখতে পাচ্ছি। দেয়ার আর 5 টাইপস। ওকে, প্রত্যেকের মোড অফ অ্যাকশন আমরা দেখব। প্রথমে আমরা এনআরটিআই এর মোড অফ অ্যাকশন দেখে নিই। নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজকে ইনহিবিট করে। এই গ্রুপের মধ্যে পড়ে কারা কারা? টেনোফোভির আর একটা ডাইড্যানোসাইন। ঠিক আছে, ডাইড্যানোসাইন। হাউ দে আর অ্যাক্ট? দে অ্যাক্ট বাই কম্পিটিটিভ ইনহিবিশন। এনজাইমোলজিতে নিশ্চয়ই পড়েছিস কম্পিটিটিভ ইনহিবিশন কাকে বলে, অফ এইচআইভি 1 রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। ওকে, তাহলে ইনকর্পোরেশন ইনটু গ্রোয়িং ভাইরাল ডিএনএ চেন, হ্যাঁ, ইনকর্পোরেশন ইনটু গ্রোয়িং, ধর একটা ভাইরাল ডিএনএ চেন জাস্ট গ্রো করেছে, কজেস প্রিম্যাচিওর চেন টার্মিনেশন ডিউ টু ইনহিবিশন অফ বাইন্ডিং উইথ দ্য ইনকামিং নিউক্লিওটাইড। আবার বলছি যে ইনকর্পোরেশন ইনটু গ্রোয়িং ভাইরাল ডিএনএ চেন, কারণ কি করে আমরা জানি রিভার্স ট্রান্সক্রিপ্টেজের কাজটা কি? রিভার্স ট্রান্সক্রিপ্টেজের কাজটা হচ্ছে এমআরএনএ থেকে ডিএনএ তৈরি করা। তাহলে এই ড্রাগটা কোন অবস্থায় গিয়ে কাজ করবে? যখন একটা আরএনএ ভাইরাস থেকে যখন তার জেনেটিক মেটেরিয়াল আরএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, এই অবস্থায় ওই যে বলছে গ্রোয়িং ভাইরাল ডিএনএ চেন কজেস প্রিম্যাচিওর চেন টার্মিনেশন, ওর যতটুকু হওয়ার দরকার ছিল তার আগেই থেমে গেল। কেন? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ তো একটা একটা করে নিউক্লিওটাইড ঢোকাবে আরএনএ থেকে ডিএনএ তৈরি করার জন্য, সেটা আর করতে পারবে না, কারণ সেখানে বাইন্ড করে গেছে এনআরটিআই। ওকে, অ্যাডভার্স এফেক্ট হচ্ছে নিউরোটক্সিক, নিউরোপ্যাথি, প্যানক্রিয়াটাইটিস এটসেট্রা। ডাবল এন আরটিআই ড্রাগস হচ্ছে ডেলাভিরিডিন আর একটা হচ্ছে এট্রাভিরাইন। It's also bind directly to HIV-1 reverse transcriptase, resulting in inhibition of RNA and DNA-dependent polymerase activity. It do not require phosphorylation to be active. Skin rash বা gastrointestinal intolerance, GI মানে অল্পতেই স্টমাক আপসেট হয়, এগুলো হচ্ছে এই ড্রাগের সাইড এফেক্ট আর কি, NNRTI। প্রোটিয়েস ইনহিবিটরের এক্সাম্পল ইন্ডিনাভির আর একটা রিটোনাভির। দেয়ার মেকানিজম অফ অ্যাকশন, পিআইস প্রিভেন্ট দ্য প্রসেসিং অফ ভাইরাল প্রোটিন। ভাইরাল প্রোটিন তৈরি হওয়ার পর তার প্রসেসিং এর কাজ লাগে। প্রসেসিং মানে স্প্লাইসিং, কোন পার্টটা কেটে বাদ দিতে হবে, কোন পার্টটা রাখতে হবে। এই সময় প্রোটিয়েস এসে পুরো প্রোটিনটাকে কিমা করে দেয়। যেমন মাংসের যেমন কিমা হয়, তেমনি প্রোটিনটাকে পুরো চপ করে দেয়। তাহলে ইনটু ফাংশন, আবার কি বলছি, তাহলে পিআইএস প্রিভেন্টস দ্য প্রসেসিং, অর্থাৎ প্রসেসিং করতেই দেবে না, অফ ভাইরাল প্রোটিনস ইনটু ফাংশনাল কনফরমেশন। তাহলে প্রসেসিং না হলে একটা নতুন তৈরি হওয়া প্রোটিন কিন্তু ফাংশনালি অ্যাক্টিভ হয় না, তাহলে ফাংশনাল কনফরমেশনে যাবে না। প্রোটিয়েস কি করলো? প্রোটিনের এই প্রসেসিং হওয়াটাকে আটকে দিল, তার ফলে রেজাল্টিং ইন ইম্যাচিওর নন ইনফেকশাস ভাইরাল পার্টিকেলস। ওকে, রেজাল্টিং ইন ইম্যাচিওর নন ইনফেকশাস ভাইরাল পার্টিকেলস। ওকে,
তাহলে কি বললাম, অ্যাডভার্স এফেক্ট হচ্ছে রিডিস্ট্রিবিউশন অফ অ্যাকিউমুলেশন অফ বডি ফ্যাট। ওকে, নেক্সট দেখ, ফিউশন ইনহিবিটরস। ফিউশন ইনহিবিটরস এর এক্সাম্পল হচ্ছে এন N-fuviritide. Mechanism of action: fusion inhibitor that blocks HIV entry into the cell, binds to the subunit of the viral envelope, glycoprotein. সে গিয়ে কি করে, অর্থাৎ এইচআইভি ভাইরাস হচ্ছে একটা এনভেলপ ভাইরাস, তার এনভেলপের সাহায্যে হোস্ট সেলকে রেকগনাইজ করে, আর এই ড্রাগটা গিয়ে কি করে, তার এনভেলপের সাবইউনিটে গিয়ে বসে পড়ে, তাহলে এনভেলপটা আর হোস্ট সেলকে রেকগনাইজ করতে পারে না। অ্যাডভার্স এফেক্ট: লোকাল ইনজেকশন সাইট রিঅ্যাকশনস হতে পারে। HIV integrase inhibitors, dolutegravir, integrase strand transfer inhibitors কি করে, integrase strand transfer inhibitors prevent the integration of the viral DNA into the host DNA by inhibiting the viral enzyme integrase. ভাইরাল ডিএনএ কে একটা হোস্ট ডিএনএ এর মধ্যে আসতে গেলে বা হোস্ট সেলের মধ্যে ঢুকতে গেলে একটা এনজাইমের সাহায্য লাগে, ইন্টিগ্রেস, যে আলটিমেটলি ভাইরাল ডিএনএ কে ইন্টিগ্রেশনে হেল্প করে থাকে। এই যে ড্রাগটা দেখতে পাচ্ছি, সেই ড্রাগটা অ্যাকচুয়ালি ভাইরাল ইন্টিগ্রেসের সঙ্গে বাইন্ড করে যাবে, তাহলে ভাইরাল ইন্টিগ্রেস আর কাজ করতে পারবে না, তার ফলে ভাইরাল ডিএনএ আর হোস্টের ডিএনএ অবধি পৌঁছতে পারবে না। এই জন্য বলছে বাইন্ড ইন্টিগ্রেস আ ভাইরাল এনজাইম এসেনশিয়াল ফর দ্য রেপ্লিকেশন অফ এইচআইভি। ইটস ভেরি ইন্টারেস্টিং। তাহলে আমরা সেকেন্ড ক্যাটাগরি পড়লাম, আমরা আরেকবার বলে দিচ্ছি। তাহলে ফার্স্ট ক্যাটাগরিতে আমরা কি পড়েছিলাম, আমরা ফার্স্ট ক্যাটাগরি পড়েছিলাম অ্যান্টি হারপিস এজেন্টস, যার মধ্যে আমরা খুব দুটো ছোট্ট এক্সাম্পল পড়েছিলাম, অ্যাসাইক্লোভির আর ফ্যানসাইক্লোভির। ওকে, সেকেন্ড ক্যাটাগরিতে আমরা পড়েছিলাম, এতগুলো পড়লাম, যেখানে অ্যান্টি এইচআইভি এজেন্টস, যার 5টা ক্লাস আমরা আলাদা আলাদা করে পড়লাম, এগুলো খাতার মধ্যে লিখে নিবি প্রত্যেকটা আলাদা করে, এখান থেকেও পড়তে পারিস, আসতে পারে যে কোনো। নেক্সট আমরা চলে যাচ্ছি থার্ড ক্যাটাগরিতে, ড্রাগস ইউজড ফর দ্য হেপাটাইটিস বি অ্যান্ড সি। The goals of chronic HBV মানে hepatitis B virus therapy to sustain the suppression of HBV replication resulting in slowing of progression of hepatic disease, to prevent the complications যেমন liver cirrhosis, hepatic failure, to reduce the need for liver transplantation। এই কাজগুলো করে থাকে যাতে হেপাটাইটিস বি ভাইরাস আক্রমণ করলে একদম অ্যাডভার্স এফেক্ট যেটা হোস্টের মধ্যে হয়, সিরোসিস অফ লিভার বা হেপাটিক ফেলিওর হতে পারে, কিডনি ফেলিওর করতে পারে বা লিভার ট্রান্সপ্লান্টেশনের দরকার হয়, তার থেকে আটকায়, তাকে সাপ্রেস করে দেয় টু সাম এক্সটেন্ট। অ্যান্টি ইনফ্লুয়েঞ্জা এজেন্টস ইম্পর্টেন্ট, হ্যাঁ, জানামিভির আর একটা হচ্ছে রিম্যান্টিডিন। এর মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে ইন্টারফেয়ার উইথ দ্য রিলিজ অফ প্রোজেনি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ফ্রম ইনফেক্টেড হোস্ট সেলস, অর্থাৎ রিলিজ হতে দেবে না, তাহলে ইনহিবিট দ্য আনকোটিং অফ ভাইরাল আরএনএ উইদিন দ্য ইনফেক্টেড হোস্ট সেলস প্লাস প্রিভেন্টিং ইটস রেপ্লিকেশন। অনেক ক্ষেত্রে আটকায়, ইটস ভেরি ইন্টারেস্টিং। তাহলে প্রথমত রিলিজ হতে দেবে না, দ্বিতীয়ত আনকোটিংটাকে ইনহিবিট করবে, আনকোটিং না হলে তো ঠিকঠাকভাবে জেনেটিক মেটেরিয়ালটা হোস্ট সেলের মধ্যে পৌঁছবেই না, এছাড়া যদি পৌঁছেও যায় তার রেপ্লিকেশনকেও ইনহিবিট করে থাকে। এই হলো মেকানিজম অফ অ্যাকশন অফ অ্যান্টি ইনফ্লুয়েঞ্জা এজেন্টস, দ্যাট ইজ জানামিভির অ্যান্ড রিমান্টিডিন। অ্যাডভার্স এফেক্ট ইজ নিউমোনিয়া অ্যান্ড অ্যাস্থমা। আচ্ছা, দেখে নে, দিস ইজ দ্য, আমাদের টার্গেটটা বোঝার জন্য বারবার বলছি, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ ভাইরাসেস। আমরা যদি আরেকবার একটু ভালো করে দেখে নিই, জানি এটা আমরা, দিস ইজ দ্য এনভেলপ প্রোটিন, দ্যাট ইজ গ্লাইকোপ্রোটিন, অ্যান্ড দিস ইজ এনভেলপ, এই যে অরেঞ্জ কালারটা হচ্ছে এনভেলপ, স্ট্রাকচারটা ভালো করে দেখ, অ্যান্ড দিস ইজ ভাইরাল জিনোম, দিস ইজ নিউক্লিও ক্যাপসিড মানে নিউক্লিক অ্যাসিডকে কভার আপ করে আছে কোটিং, এটাকে বলি আমরা ভাইরাল টেগুমেন্ট। The nucleic acid may be of RNA or DNA, কিন্তু দুটো একসঙ্গে কখনো থাকে না, surrounded by a protein coat that is called capsid and sometimes an outer lipid envelope. এনভেলপ যে সবসময় থাকবেই এমনটা নয়, এটা আমরা আগের ইউনিটে পড়েওছি, যাদের থাকে তাদেরকে বলি আমরা এনভেলপ ভাইরাস, যাদের থাকে না তাদের নন এনভেলপ ভাইরাস বলে থাকি। A fully assembled infectious ভাইরাসকে বলি আমরা ভিরিয়ান, often contain crucial virus specific enzymes। সেটা আমরা আগেই বলেছি, ভাইরাস স্পেসিফিক এনজাইম আমরা এখানেও বেশ কিছু আলোচনা করলাম, যেমন ইন্টিগ্রেস থেকে শুরু করে ভাইরাল ডিএনএ পলিমারেজ থেকে শুরু করে, হ্যাঁ, কিছু লেট প্রোটিন বা আর্লি প্রোটিন, also they contain the enzymes often visible by electron microscopy. These are the varial viral diseases যার এগেইনস্টে আমাদের ড্রাগ ডেভেলপ করতে হয়, যেমন কমন কোল্ড যেটা আমরা এই সিজন চেঞ্জের সময় খুব ভুগি, চিকেন পক্স, ফ্লু, হার্পিস, এইচআইভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, ইনফেকশাস মোনোনিউক্লিওসিস, মাম্পস, সিনগ্লেস ভাইরাস, গ্যাস্ট্রোএন্টারাইটিস, ভাইরাল হেপাটাইটিস, মেনিনজাইটিস, নিউমোনিয়া। হ্যাঁ, এরা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ভাইরাল ডিজিজ। কি করে ভাইরাল
ভাইরাসটা ট্রান্সফার হয়, যেটা করোনার জন্য জানা দরকার। স্কিন কন্ট্যাক্টে হতে পারে, রেসপিরেটরি, যেটা মাস্ক পরতে বলে, ফেসিয়াল, ওরাল, মিল্ক মানে দুধের মাধ্যমে হতে পারে, ট্রান্সপ্লাসেন্টাল, সেক্সুয়াল, ইনসেক্ট ভেক্টর বা অ্যানিমাল বাইট। এতগুলো হচ্ছে রুটস অফ ভাইরাল ট্রান্সফার, মাথায় রাখিস। এটা তো আমরা জাস্ট একটু আগে পড়লাম, এটা আমি আলাদা করে আর ডিসকাস করলাম না। যে স্টেজেস অফ ভাইরাল রেপ্লিকেশন, যদি প্রশ্ন আসে যে রাইট ডাউন দ্য স্টেজেস অফ ভাইরাল ইনফেকশন, অন্য কোনো একটা ইউনিটে আছে হয়তো, এখানে জাস্ট আমি ড্রাগটা বলেছি বলে এখানে এটা ঢুকিয়ে দিয়েছি, কারণ আমাদের তাহলে টার্গেটটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, পরীক্ষার সময় না থাকলে যদি বলে রাইট ডাউন দ্য স্টেপস, জাস্ট রাইট ডাউন দিস 7 স্টেপস। প্রথমে অ্যাবজর্পশন, ছবি দেখেছি আমরা, পেনিট্রেশন, আনকোটিং, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, অ্যাসেম্বলি আর রিলিজ অফ নিউ ভাইরাস। একদম সুন্দর করে বোঝানো আছে এখানে। এইবার আমরা লাস্ট যেটা, এই জন্য বললাম কেন পড়লাম, তো মনে হতে পারে স্যার এটা কেন পড়াচ্ছেন, দরকার তো ছিল না। এই হচ্ছে ঢুকছে, আসল জায়গা দেখবো আমরা এবার, কোথায় কোথায় কোন জায়গায় ইনহিবিট করছে। দেখ ভালো করে দেখ, পিউরিন পিরিমিডিন অ্যানালগস, মানে ড্রাগটা কিরকম হতে পারে, পিউরিন পিরিমিডিন অ্যানালগস মানে পিউরিন পিরিমিডিনের মতন দেখতে, বাট পিউরিন পিরিমিডিন নয়। ঠিক আছে, ভুলবশত ঢুকে পড়তে পারে। বা রিভার্স ট্রান্সক্রিপ্টেস ইনহিবিটরস, তারা কি করে, নিউক্লিক অ্যাসিড সিনথেসিসকে বন্ধ করে, নিউক্লিক অ্যাসিড সিনথেসিস বন্ধ করে দেয়। তাহলে এক্স্যাক্টলি কোন কোন স্টেপটা বন্ধ হয়ে যাবে, আলটিমেটলি দেখতে পাচ্ছি আমরা এখানে এমআরএনএ তৈরি হওয়াটা বন্ধ হয়ে যাবে, বা রেপ্লিকেশন করাও বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, আর মেথিমাজোল, যেটা প্রোটিয়েস ইনহিবিটরস, ব্লক প্রোটিন প্রসেসিং, এই যে প্রোটিন তৈরি হওয়ার পর তার প্রসেসিং এর দরকার হয়, সেটা হতে পারছে না। আমরা জানি প্রোটিন প্রসেসিং জায়গা হলো গলগি অ্যাপারেটাস, যেখানে প্রোটিন প্রসেসিং ইউনিট বলা হয় তাকে। সেখানে আলটিমেটলি এই মেথিমাজোল যদি টার্গেট গলগিতে যদি ঠিকঠাক কাজ করতে পারে, তাহলে প্রোটিন প্রসেসিং গেট স্টপড। এইটা দেখ, অ্যামান্টাডিন, এটা খুব কমন একটা অ্যান্টিভাইরাল ড্রাগ, অ্যামান্টাডিন, যে কিনা আলটিমেটলি পেনিট্রেশনটাকে ব্লক করে থাকে, মানে এই জায়গাটাকে পেনিট্রেট করতে দেবে না, মানে দিস ইজ দ্য স্টেপ, এই স্টেপটাকে ব্লক করে দেবে। আমি একটু জুম করে ছবিটা দেখাচ্ছি, তাহলে আর একটু ক্লিয়ার হবে। দেখ মেন স্টেপগুলো, এটা হচ্ছে 1 নম্বর স্টেপ, অর্থাৎ পেনিট্রেট করলো। অ্যাকচুয়ালি এটা এই এই জায়গাটা হচ্ছে অ্যাবজর্পশন, এটা অ্যাবজর্পশন। তারপরে এই স্টেপটা হলো 1 নম্বর স্টেপটা হলো পেনিট্রেশন, ঢুকে গেল। ঢোকার পর কি হলো, আলটিমেটলি শুধুমাত্র ভাইরাল ডিএনএটা দেখতে পাচ্ছি আমরা, শুধুমাত্র ভাইরাল ডিএনএটা এখানে প্রবেশ করলো, করার পর আরএনএ, সাপোজ এটা আরএনএ ভাইরাস ধরে নিচ্ছি আমরা, তাহলে সেই প্রথমে আরএনএ রেপ্লিকেশন হলো। ঠিক আছে, আরএনএ রেপ্লিকেশন হলো, প্রচুর পরিমাণে আরএনএ তৈরি করলো, তারপরে ট্রান্সক্রিপশন হলো, ট্রান্সক্রিপশনের পর এমআরএনএ তৈরি করলো সেখান থেকে, তারপর সেখান থেকে ট্রান্সলেশন হলো। দেখ কত রকমের প্রোটিন তৈরি হয়েছে, রাইবোসোম হেল্পস ইন দ্য ফরমেশন অফ প্রোটিন। তারপরে গলগি অ্যাপারেটাসে প্রোটিন প্রসেসিং হলো। তারপর আলটিমেটলি আর্লি প্রোটিন আর লেট প্রোটিন তৈরি হওয়ার পর, নতুন নতুন ভাইরাল অ্যাসেম্বলি হওয়ার পর তারা ফিউজ করে বেরিয়ে গেল। এটাই দেখিয়েছে এখানে। এইভাবে আমরা টার্গেট করে থাকি, যে ড্রাগ টার্গেট সাইটস, এই যে প্রত্যেকটা পয়েন্ট দেখাচ্ছে 1, 2, 3 এর এ, 3 এর বি, 4 বা 5, মানে এই পয়েন্টের উপর বেস করে ড্রাগ ডিসকভার করা হয়, বা ড্রাগের টার্গেট সাইট ডিসাইড করা হয় যে কোন পজিশনে গিয়ে সে কাজ করবে। এখানে কয়েকটা অ্যান্টিভাইরাল ড্রাগস এর এক্সাম্পল দেওয়া রয়েছে, একটু দেখে রাখ। যদি বাই চান্স অনেকভাবে প্রশ্ন আসতে পারে, পিউরিন অ্যানালগস কারা কারা, অ্যাসাইক্লোভির, মানে আগেও আমরা এই ড্রাগগুলো পড়েছি, কিন্তু এর কিছু স্পেশাল কিছু পয়েন্ট অফ ভিউ দিয়ে আমাদের দেখতে হবে, মানে তারা আবার পিউরিন অ্যানালগও বটে। অ্যাসাইক্লোভির আমি সবগুলো পড়তে বারণ করছি, কয়েকটা জায়গা পড়তে বলছি, যেমন আসাইক্লোভিরটা পড়বি পিউরিন অ্যানালগস এর মধ্যে, গ্যানসাইক্লোভির, এই দুটো পড়লেই হবে এখান থেকে। ঠিক আছে, পিরিমিডিন অ্যানালগস এর মধ্যে পড়বি এই প্রথম দুটো পড়লেই হবে। নন নিউক্লিওসাইডস একটাই আছে, পড়তে হবে। আচ্ছা, এমআরএনএ সিনথেসিস ইনহিবিটরস দুটোই পড়তে হবে। ইনহিবিটরস অফ ভাইরাল পেনিট্রেশন এন্ড আনকোটিং, এই প্রথম দুটো পড়লেই হবে। রিভার্স ট্রান্সক্রিপ্টেস ইনহিবিটর, প্রথমটা পড়লেই হবে, দুটোই আছে, পড়ে রাখবি। প্রোটিয়েস ইনহিবিটরস, প্রথম দুটো পড়বি। ইমিউনো মডিউলেটরস, ইন্টারফেরন্স, সবগুলোই পড়ে রাখবি। এগুলো কিন্তু ভালো করে দেখে রাখতে হবে, এগুলো সবই কিন্তু অ্যান্টিভাইরাল ড্রাগ হিসেবে কাজ করে থাকে। মানে ইন্টারফেরন্সে কিন্তু টু সাম এক্সটেন্ট, মানে দে আর নট, ইন্টারফেরন্সে কিন্তু ওয়ান টাইপ অফ ড্রাগ, বা যারা অ্যান্টিভাইরাল এজেন্ট হিসেবে কাজ করে থাকে, কিন্তু যেটা আগে পড়লাম আমরা। এখানে কয়েকটা স্পেসিফিক ড্রাগকে নিয়ে একটু এমফাসিস করেছে, জাস্ট কয়েকটা, যেহেতু খুব ইম্পর্টেন্ট বলে। যেমন তার মধ্যে হচ্ছে আসাইক্লোভির, স্ট্রাকচার মনে রাখতে পারলে আঁকবি, নাহলে ভুল স্ট্রাকচার দিবি না পরীক্ষার সময়। A widely used antiviral, especially in the treatment of herpes. এটা আমরা আগেও পড়েছি অ্যান্টি হার্পিস ড্রাগে। It is a nucleoside analog and prevents viral replication in infected cells. Extreme selective and low in toxicity. It mimics, যে বললাম মিমিক্রি করে দেখতে একই রকম, it mimics purine analog similar to 2-deoxyguanosine
but lacks of 3-hydroxyl group. কি করে কাজ করে? এই দেখ, acyclovir is converted by viral thymidine kinase to acyclovir monophosphate, which is then converted by the host cell kinases to acyclovir triphosphate. তাহলে কি করে, যখন আসাইক্লোভিরটা ভাইরাস ইনফেক্টেড হোস্ট সেলের মধ্যে ঢুকলো, ঢোকার সঙ্গে সঙ্গে ভাইরাসের নিজস্ব কিছু এনজাইম থাকে, তার মধ্যে ভাইরাল থায়ামিডিন কাইনেস এই আসাইক্লোভিরকে ফসফোরাইলেট করলো। কাইনেস মানে ফসফেট গ্রুপ ট্রান্সফার করবে, কনভার্ট করে দিল কিসে? আসাইক্লোভির মনোফসফেটে, যাকে ফার্দার আবার হোস্ট সেলের কাইনেস আবার ফসফোরাইলেট করলো, করে তৈরি করলো ট্রাইফসফেট, মানে ডাবল ফসফোরাইলেশন করলো। ঠিক আছে, এই এই ট্রাইফসফেট ফর্মটা, অর্থাৎ যে ফর্মে ঢুকছে সেই ফর্মটা নয়, ভেতরে গিয়ে মডিফাই হয়ে আসাইক্লোভির ট্রাইফসফেট ফর্মটা অ্যাকচুয়ালি কম্পিটিটিভলি ইনহিবিট করে অ্যান্ড ইনঅ্যাক্টিভেট করে দেয়। হ্যাঁ, ইনঅ্যাক্টিভেট করে দেয় এইচএসভি স্পেসিফাইড ডিএনএ পলিমারেসিস, অর্থাৎ ভাইরাস স্পেসিফিক ডিএনএ পলিমারেসকে ইনঅ্যাক্টিভেট করে দেয়, প্রিভেন্টিং, যার দ্বারা আর ফার্দার ভাইরাল ডিএনএ সিনথেসিস হতে পারে না। কিন্তু এটাই সব থেকে বড় কথা, উইদাউট অ্যাফেক্টিং দ্য নর্মাল সেলুলার প্রসেসেস, অর্থাৎ নর্মাল সেলুলার প্রসেসকে কিন্তু কোনো অ্যাফেক্ট করে না, মানে হোস্ট সেলকে কোনো ক্ষতি করে না, হোস্ট সেলের কোনো ক্ষতি করে না। আসবে কিন্তু অ্যাসাইক্লোভির মোড অফ অ্যাকশনটা। এখানে যে কয়েকটা আলাদা করে মেনশন করা আছে, প্রত্যেকটা কেন আলাদা করে বলেছি আমি, এগুলো পড়তে হবে ভালো করে। যেমন হচ্ছে জিডোভুডিন। জিডোভুডিন কি? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটরস। তাহলে আগেরটা মেনলি ছিল হচ্ছে পিউরিন অ্যানালগ, এটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটরস জিডোভুডিন। জিডোভুডিন কি করে কাজ করে? জিডোভুডিন অলসো ইন আ মানে ওয়ার্কড ইন আ ট্রাইফসফেট ফর্ম, ফসফোরাইলেটেড ফর্ম, ইনহিবিট দ্য রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। আমরা জানি রিভার্স ট্রান্সক্রিপ্টেজের কাজ কি, যে কিনা ডাবল স্ট্যান্ড ডিএনএ কে কপি করবে অ্যাজ আ টেমপ্লেট হিসেবে, করে সিঙ্গেল স্ট্যান্ড এমআরএনএ তৈরি করবে। দ্য ভাইরাল ডিএনএ, সরি ভুল বললাম, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কপিজ আর ডাবল স্ট্যান্ডেড ভাইরাল ডিএনএ অন দ্য টেমপ্লেট অফ দ্য ভাইরাল সিঙ্গেল স্ট্যান্ডেড আরএনএ জিনোম, মানে আরএনএ থেকে ডিএনএ তৈরি করবে। তারপর সেই ভাইরাল ডিএনএটা ইন্টিগ্রেট হবে হোস্টের ক্রোমোজোমাল ডিএনএর মধ্যে। দেন হোস্ট সেলুলার প্রসেসেস, তখন কি করবে? হোস্ট সেলটা এমনভাবে হিপনোটাইজড হয়ে যাবে বা তাকে হাইজ্যাক করে নেবে ভাইরাস, যার ফলে হোস্টের এনজাইম সে ভাইরাসের আরএনএ বা এমআরএনএ কে সিনথেসিস করার দিকে এগিয়ে যাবে, মানে নিজের নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা, এরকম ব্যাপার। দেন দ্য হোস্ট সেলুলার প্রসেসেস স্টার্ট ট্রান্সক্রাইবিং দ্য ভাইরাল জিনোমিক আরএনএ অ্যান্ড এমআরএনএ টু রিপ্রোডিউস দ্য ভাইরাস। রেগুলেটরি অ্যান্ড স্ট্রাকচারাল প্রোটিনস আর regulatory and structural proteins are produced under the direction of viral mRNA. এই জিডোফুটিন গিয়ে কি করে? জিডোফুটিন gets incorporated in proviral DNA, ও ঢুকে যায় ভেতরে proviral DNA, হ্যাঁ, and prevents chain elongation by inhibiting the viral reverse transcriptase, মানে আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, যেখানে আরএনএ থেকে ডিএনএ তৈরি করবে সেখানে গিয়ে সে নিজে বাইন্ড করে যায়, তাহলে অটোমেটিক্যালি তৈরি হতে পারবে না ডিএনএ। তাহলে জিডোফুটিন প্রিভেন্টস ইনফেকশন অফ নিউ সেলস বাই এইচআইভি বাট নট এফেক্টিভ অন অলরেডি ইনফেক্টেড হোস্ট ক্রোমোসোমস। আমার কথা হচ্ছে, যেখানে অলরেডি ইনফেকশন হয়ে গেছে, আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়ে গেছে, সেখানে কিন্তু জিডোফুটিনের কাজ করতে পারবে না। জিডোফুটিন তখনই কাজ করতে পারবে যাতে ফার্দার ইনফেকশনকে প্রিভেন্ট করবে, যাতে আর না হয়, কিন্তু হয়ে গেলে তাকে আর আটকানোর ক্ষমতা জিডোফুটিনের নেই। দেখাচ্ছে এখানে NNRTR, যেটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর কি করে কাজ করে। দেখ একটু ছবিটা, একটা এইচআইভি ঢুকছে, দেখ এনভেলপ ভাইরাস, আগেই বলেছি, এখানে দেখ এটা হোস্ট সেল রিসেপ্টর, সেল মেমব্রেন, এটা ঢুকলো, ঢোকার সঙ্গে সঙ্গে কি করবে? সরি, ঢোকার সঙ্গে সঙ্গে দেখ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ সিনথেসাইজেস আরএনএ ইনটু দ্য ডিএনএ। এই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, এই হচ্ছে ভাইরাল আরএনএ, তারপর সেখান থেকে ডাবল স্ট্যান্ড ডিএনএ তৈরি করছে। এই যে ড্রাগটা, এই যে ড্রাগের কথাটা বললাম, যেটা যে নিউক্লিওটাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটরস, নন নিউক্লিওটাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটরস, সে গিয়ে এই পার্টিকুলার জায়গায় বাইন্ড করে যায়, তার ফলে আর ডাবল স্ট্যান্ড ডিএনএটা তৈরি হতে পারে না। আর যদি তৈরি হতো তাহলে কি হতো জানি আমরা, তারপর ইন্টিগ্রেশনের সাহায্যে ইন্টিগ্রেটস দ্য ভাইরাল ডিএনএ ইনটু দ্য সেল জিনোম এন্ড সেল নিউক্লিয়াসের মধ্যে পৌঁছাতো। ঠিক আছে, এইটুকুনি দেখিয়েছে ছবিটা, এইটুকু জাস্ট কোন জায়গায় ইনহিবিট করে সেটাকে লোকেট করার চেষ্টা করছে এখানে, এই যা এটাই বোঝাচ্ছে। লাস্ট, প্রোটিয়েজ ইনহিবিটরস। প্রোটিয়েজ ইনহিবিটরের কাজ কি? দে আর দ্য large viral polyprotein synthesized in infected host cells, সেটা আমরা দেখেছি আর্লি প্রোটিন বা লেট প্রোটিন, and these proteins are broken down
যেটা বললাম প্রসেসিং হওয়ার দরকার হয়, বড় যে যে ফর্মে তৈরি হয় সেই ফর্মেই কাজে লাগে না, সেটাকে ফার্দার প্রসেসিং এর দরকার পড়ে। দিস প্রোটিনস আর ব্রোকেন ডাউন টু ভেরিয়াস ফাংশনাল ভাইটাল কম্পোনেন্টস বাই প্রোটিয়েস এনজাইম। তাহলে ইট অকার্স অ্যাজ লেট স্টেপ ইন ভাইরাল রেপ্লিকেশন when RNA genome acquire the core protein and enzymes। আমি এই জায়গাটা আরেকবার বলার চেষ্টা করছি। ধর কোনো একটা প্রোটিন তৈরি হলো, তো প্রোটিয়েস গিয়ে কি করবে, সেই প্রোটিনগুলোকে আবার ভাঙবে, ভেঙে তার ফাংশনাল কম্পোনেন্ট গুলোকে বার করবে। তাহলে আমি এখানে এমন একটা ড্রাগ দিয়ে দিচ্ছি যাতে প্রোটিয়েসটা আর কাজ করতে না পারে। তাহলে প্রোটিয়েস আর বড় বড় তৈরি হওয়া প্রোটিনগুলোকে আর ভাঙতে পারবে না, ভাঙতে না পারলে প্রোটিন তার অ্যাক্টিভ কনফরমেশনে কনভার্ট হবে না। তার প্রোটিন কাজ না করতে পারলে বুঝতেই পারছিস ভাইরাল রেপ্লিকেশন, ম্যাচুরেশন, রিলিজ, অ্যাসেম্বলি সব স্টপ হয়ে যাবে। ওই জন্য দেখ, ভালো করে দেখ যে লার্জ ভাইরাল পলিপ্রোটিন সিনথেসাইজড ইন দ্য ইনফেক্টেড হোস্ট সেলস, ভালো কথা, these proteins are broken down to various functional and vital components by protease enzyme। মানে প্রোটিয়েস না থাকলে কিন্তু এই ফাংশনাল ভাইরাল কম্পোনেন্ট তৈরি হতো না। হ্যাঁ, বলছে ইট অকার্স কখন হয়, ইট অকার্স অ্যাজ লেট স্টেপ ইন ভাইরাল রেপ্লিকেশন when যখন আরএনএ জিনোম অ্যাকোয়ার্স কোর প্রোটিন অ্যান্ড এনজাইমস। এই protease inhibitor binds to the active site of the protease and interferes the cleaving function. All PIs are potent inhibitor of CYP3A4। এটা জাস্ট বলার কিছু না, স্পেসিফিক একটা এর ক্ষেত্রে বলেছে। প্রোটিয়েস ইনহিবিটরের একটা ছবি বলেছে, যেমন HIV1 প্রোটিয়েস ডাইমার উইথ এমপ্রেনাভির, এটা ড্রাগের নাম, এমপ্রেনাভির বাউন্ড ইন দ্য অ্যাক্টিভ সাইট। ওকে, দ্যাটস অল। এই হচ্ছে অ্যান্টিভাইরাল ড্রাগ। তোদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো জায়গায় বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করতে পারিস। তারপর আমি ফাইনালি যাব ভাইরাল ভ্যাকসিনেশন টপিকের মধ্যে। ঠিক, তোদের সময় দিলাম কিছুটা, কোনো প্রশ্ন থাকে মাথায় আমাকে জিজ্ঞেস কর। স্যার, স্যার একদম লাস্টের স্লাইড দুটো একটু বোঝাবেন আবার? বন্ধ করে দিলাম। হ্যাঁ বল, কোন স্লাইডটা? এটা এটা হ্যাঁ, এই যে এখান থেকে। হ্যাঁ, কোন জায়গাটা এক্স্যাক্টলি, কোন তুই কতটুকু বুঝেছিস বল আমাকে, বল, তারপর আমি ধরিয়ে দিচ্ছি। আমি মানে এই লাস্টের দুটো স্লাইডই ঠিকঠাক বুঝিনি। না, লাস্টে একদম লাস্টের স্লাইডটাই কিছু নেই, এটা তো জাস্ট স্ট্রাকচার দেখিয়েছি, এটা নাম জানলেও হবে। এর আগেরটাতে কি বললেন ওটা একটু আরেকবার কি বলতে? হয়, একটা ভাইরাস যখন একটা হোস্ট সেলকে আক্রমণ করতে যায়, বা একটা যেটা আমরা আগের ছবিগুলোতেও দেখলাম, এই যে এই ছবিটাই দেখলাম, যেটা এই যে দেখাচ্ছে তারা, এই যে এই ছবিটায় কি দেখলাম, ভালো করে দেখ ছবিটা। প্রথমে একটা ভাইরাস অ্যাবজর্ব করলো, তারপরে পেনিট্রেট করলো, প্রত্যেকটা স্টেপ এখানে ক্লিয়ার। তারপরে আনকোটিং হলো, তারপর কি হলো, আর্লি ট্রান্সক্রিপশন হলো, ভালো কথা। আর্লি ট্রান্সক্রিপশন মানে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হলো, আর্লি ট্রান্সলেশন হলো, আর্লি প্রোটিন তৈরি হলো, ঠিক তো? এই যে আর্লি প্রোটিন বা তার কিছুক্ষণ পরে আবার লেট প্রোটিন তৈরি হয়। তাহলে আর্লি প্রোটিন অ্যাকচুয়ালি ভাইরাল রেপ্লিকেশনের কাজে লাগে, আর লেট প্রোটিন ভাইরাল অ্যাসেম্বলির কাজে লাগে। এইটুকু তো ক্লিয়ার নিশ্চয়ই। এবার এই আর্লি প্রোটিন বা লেট প্রোটিন যেটা কিনা হোস্ট সেলের মধ্যে হোস্ট সেলের রাইবোজোমের সাহায্যে তৈরি হলো, সেগুলো সাইজে অনেক বড় বড় হয়, বোঝা গেল? এবং তারা যে তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই তারা যে ফুললি অ্যাক্টিভ তা নয়, তাদেরকে আবার অ্যাক্টিভ করতে হয়। যেমন ধর, কথার কথা বলছি, আমি একটা বড় চিকেন কিনে কিনে এনেছি, বা বড় চিকেন না, ধর আমি একটা বড় পেন্সিল কিনে এনেছি। সেই পেন্সিলটাকে যতক্ষণ না আমি অর্ধেক করছি মাঝখান থেকে, ততক্ষণ ওই পেন্সিল দিয়ে লেখা পড়বে না। তাহলে আমি যদি পেন্সিলটাকে অর্ধেক করতে না পারলাম, কাট করতে না পারলাম তার মাঝখান দিয়ে, তাহলে ওই পেন্সিলটা কিনে আনা আমার কাছে না কিনে আনার সমান, মানে ইট ইজ ফাংশনালি ইনঅ্যাক্টিভ। ঠিক এখানেও ঠিক তাই, হোস্ট সেলের মধ্যে যখন আর্লি প্রোটিন বা লেট প্রোটিন তৈরি হলো, মানে ভাইরাসের হোস্ট সেলের সাহায্য নিয়ে, সেগুলো ফাংশনালি ইনঅ্যাক্টিভ। তো তাকে ফাংশনালি অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করতে গেলে তাকে কি করতে হবে, তাকে ব্রেক করতে হবে, প্রোটিনগুলোকে ভাঙতে হবে। তো প্রোটিন ভাঙার এনজাইমের নাম কি, প্রোটিয়েস। এই কাজগুলো ভাইরাসের কিছু প্রোটিয়েস থাকে, বা সেলের মধ্যে বেশ কিছু প্রোটিয়েস এনজাইম থাকে। নামটা শুনেই বুঝতে পারছি, প্রোটিয়েস এনজাইমের কাজ হচ্ছে প্রোটিনকে ব্রেক করা।
ঠিক আছে? তাহলে এই আর্লি প্রোটিন বা লেট প্রোটিন যেটা একটু আগেই তৈরি হয়েছে, কিন্তু তারা ঘটনাক্রমে ফাংশনালি ইনঅ্যাক্টিভ, তাদেরকে ফাংশনালি অ্যাক্টিভ করার জন্য তাদেরকে ব্রেক করলো। ব্রেক করে তাদের ফাংশনটা গেইন করালো। তারা দেখলো হ্যাঁ, তারা তখন ফাংশনালি অ্যাক্টিভ হয়ে গেছে। তারা যখন কাজ করলো এবং ভাইরাস অ্যাসেম্বলি বা ভাইরাস যা কাজ করার, ভাইরাসের তো মহা আনন্দ, খুব মজা হলো। তো এইখানে আমরা যে ড্রাগটা অ্যাপ্লাই করছি, এই ড্রাগটা অ্যাকচুয়ালি এই প্রোটিয়েস এনজাইমটাকে ইনহিবিট করে দিচ্ছে। মানে প্রোটিয়েসকে কাজ করতে দেবে না। তাহলে প্রোটিয়েসকে যদি কাজ করতে না দেয়, তাহলে প্রোটিয়েস ফাংশনালি ইনঅ্যাক্টিভ আর্লি প্রোটিন বা লেট প্রোটিনকে আর ফার্দার প্রসেসড করতে পারবে না। ফার্দার প্রসেসড করতে না পারলে ফাংশনালি অ্যাক্টিভ কম্পোনেন্ট বেরিয়ে আসবে না বড় বড় তৈরি হওয়া প্রোটিনগুলোর থেকে। তাহলে ফাংশনালি অ্যাক্টিভ প্রোটিন তৈরি না হলে আর্লি প্রোটিনের ক্ষেত্রে তাহলে ফার্দার আর ভাইরাল সিনথেসিস হবে না, বা লেট প্রোটিনের ক্ষেত্রে আর ফার্দার ভাইরাল অ্যাসেম্বলি হবে না। তার মাথা, লেজ, গলা সব আলাদা আলাদা খন্ড খন্ড আকারেই থেকে যাবে, ফ্র্যাগমেন্ট আকারে। সেটা আর অ্যাসেম্বলি হবে না। তাহলে নতুন ভাইরাল বা নতুন ভাইরাস পার্টিকেল বা ভেরিয়েন্ট তৈরি হবে না। এই হলো প্রোটিয়াস ইনহিবিটরের কাজ। মানে প্রোটিয়াসকে আমি কিন্তু ডাইরেক্টলি এখানে ভাইরাসের কোনো ক্ষতি করছি না, কিন্তু প্রোটিয়াসটাকে ব্লক করে রেখে দিয়েছি, যে প্রোটিয়াস তোমায় আমি কাজ করতে দেবো না। দেখ, বুঝেছিস না বুঝিসনি? হ্যাঁ স্যার, বোঝা গেছে। দেখ এবার পড়ে দেখ। এই দেখ, ছবিতেও বোঝাচ্ছি পরিষ্কার, ছবিটা দেখ তাহলেও বুঝতে পারবে। এই হচ্ছে, এই দেখ ছবিটা দেখ ভালো করে, এই হচ্ছে প্রোটিয়াস এনজাইম এগুলো। এই দেখ নতুন নতুন প্রোটিন তৈরি হয়েছে গ্রিন কালারের, অনেক বড় বড়, দেখ চাউমিনের মতো দেখতে। তো অত বড় বড় চাউমিন তো একটা ছোট বাচ্চা খেতে পারবে না, তাকে তো কেটে কেটে দিতে হবে। এখানেও ঠিক তাই। দেখ প্রোটিয়াস এনজাইমটা কি করছে, দেখ ছোট বড় বড় সবুজ দড়ির মতো স্ট্রাকচার পেছনের থেকে ছোট্ট ছোট্ট দড়ি করে দিচ্ছে, দেখেছিস? তো প্রোটিয়াসকে যদি ইনহিবিট করে দিই আমি, তাহলে প্রোটিয়াস এই ছোট্ট ছোট্ট ফ্র্যাগমেন্টে কনভার্ট করতে পারবে না। তারপরে তার ফাংশনাল অ্যাক্টিভিটি লস্ট হয়ে যাবে, এই বড় বড় অবস্থায় সে কাজ করতে পারে না। এটাই বলছে, পরে দেখতে পার, দেখে নে। আর কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারিস। স্যার হ্যাঁ স্যার বল। ইন্টিগ্রেস এনজাইমের কাজটা আরেকবার একটু বলে দেবেন? হ্যাঁ নিশ্চয়ই। ইন্টিগ্রেস এনজাইমের কাজটা হচ্ছে যখন, ভালো করে শোন, দাঁড়া বলছি, দেখিয়ে দিচ্ছি আমি। স্যার স্লাইড 11-এ ছিল। স্লাইড 11-এ ছিল, আচ্ছা। হ্যাঁ স্যার। এই যো, কি বলছে, ইন্টিগ্রেস স্ট্র্যান্ড ট্রান্সফার ইনহিবিটরস, হ্যাঁ, prevent integration of the viral DNA into the host DNA by inhibiting the viral enzyme integrase। এই ড্রাগটা কি করে, ইন্টিগ্রেসের সঙ্গে বাইন্ড হয়ে যায়। এটা একটা ভাইরাল এনজাইম, এসেনশিয়াল টু দ্য রেপ্লিকেশন অফ এইচআইভি। এটা যখন তোরা ল্যামডা ফাজের আরো ফার্দার ডিটেলস পড়বি তখন দেখতে পাবি ইন্টিগ্রেস এনজাইমটার কাজ কি। নামটা শুনেই বুঝতে পারছিস, ইন্টিগ্রেস এনজাইমটার নাম হচ্ছে ইন্টিগ্রেশনে হেল্প করা। এবার ইন্টিগ্রেশনে হেল্প করার কথাটা মানে হচ্ছে হোস্ট সেলের নিউক্লিয়াস অব্দি পৌঁছানো। কারণ হোস্ট সেলের রেপ্লিকেশনটা কোথায় হয়, নিউক্লিয়াসের মধ্যে। হোস্ট সেল যদি একটা ইউক্যারিওটিক সেল হয়, আমি যদি ধরে নিলাম এটা ব্যাকটেরিয়া নয়, কথার কথা, তাহলে যদি একটা ইউক্যারিওটিক সেল হয়, তার সেলের নিউক্লিয়াস অব্দি পৌঁছতে হবে ভাইরাল ডিএনএটাকে। এই ভাইরাল ডিএনএটাকে নিউক্লিয়াস অব্দি পৌঁছতে গেলে বা সেল পুরোপুরি ইন্টিগ্রেট করতে গেলে এই ইন্টিগ্রেস এনজাইমের সাহায্য লাগে। প্রথম অবস্থায় প্রথম অবস্থায় ভাইরাস যখন ঢুকছে একটা হোস্ট সেলে, তখন তাকে ঢুকতে সাহায্য করে রিসেপ্টর। সেটা তো সেল মেমব্রেন সারফেসের গায়ে থাকে, ওটা তো ঢুকে গেল। এবার রিসেপ্টর কি করলো, সেটাকে কনফার্মেশনাল চেঞ্জ করে ভাইরাসটাকে ঢুকিয়ে দিল। এবার ঢোকার পর হোস্ট সেলের ডিএনএ অব্দি যেতে গেলে বা হোস্ট সেল নিউক্লিয়াস অব্দি পৌঁছতে গেলে তাকে ইন্টিগ্রেট করতে হবে, ওর মধ্যে ঢুকতে হবে। যার জন্য ভাইরাস তখন হোস্ট সেলের মধ্যে গিয়ে ইন্টিগ্রেস এনজাইমের সাহায্য নেয়। ওটা তো নিজেরই তৈরি করা, ও কারোর থেকে নেয় না, ওটা হেল্প নেয় না, ও নিজেই নিয়ে আসে। যার সাহায্যে ও হোস্ট ক্রোমোজোমের মধ্যে নিজেকে ইন্টিগ্রেট করে, এবং শুধু তাই নয়, ইন্টিগ্রেট করা মানেই বুঝতে পারলাম, তাহলে পুরো টেক ওভার করলো, হাইজ্যাক করে নিল হোস্ট সেল মেশিনারিটাকে। তারপর ও নিজে গিয়ে ওখানে রেপ্লিকেশনও হেল্প করবে, এই কাজটাই করে থাকে। তো আমাকে মাথায় রাখতে হবে যে আমি যদি কোনোভাবে এমন একটা ড্রাগ দিই, ডিজাইন করি যে ওই ইন্টিগ্রেস এনজাইমটার সঙ্গে বাইন্ড করে যাবে, তাহলে তো সব স্টেপ থেকে আটকে দিলাম আমি। ও ইন্টিগ্রেট করতে না পারলে ভাইরাল রেপ্লিকেশন অটোমেটিক্যালি ব্লক হয়ে যাবে, তাই না? হ্যাঁ স্যার।
এই যে দেখাচ্ছে ইন্টিগ্রেশন না হলে এই দেখ এই ছবিটার মধ্যে ভেতরে ঢুকতে পারছে না, দেখাচ্ছে দেখো এই যে ইন্টিগ্রেশন হতে পারলো না। আর বল, এই যে এইটা হচ্ছে এই স্টেপটা হচ্ছে ইন্টিগ্রেশন, এই পেনিট্রেশনটা আলটিমেটলি প্রসিডেড বাই ইন্টিগ্রেশন এনজাইম, এই স্টেপটা। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন আছে? তাহলে বেরিয়ে যাচ্ছি কিন্তু এখান থেকে। লাস্ট পার্ট, ভাইরাল ভ্যাকসিনেশনস। আচ্ছা, আচ্ছা এখানে একটা গল্প, এটা আর কিছু না। শুধুমাত্র ভাইরাসের এগেনস্টেই আমাদের পড়তে হবে। এই প্রশ্নগুলো একটু দেখে রাখবি ওখান থেকে। এই যে হোয়াট ইজ বিসিজি ভ্যাকসিন, বিসিজির ফুল ফর্ম কারোর মনে আছে এখন? মনে নেই বোধহয়। ব্যাচিলাস অফ ক্যালমেটানগুরে। হ্যাঁ, কোন ডিজিজের এগেনস্টে দেওয়া হয়? এই রে, সেটা ভুলে গেছি। টিবি, টিউবারকিউলোসিস। হ্যাঁ টিভি টিভি, হ্যাঁ হ্যাঁ টিউবারকুলোসিস। হ্যাঁ, হোয়াট আর সাম হ্যাজার্ডস অফ ভ্যাকসিন, হোয়াট ইজ গামা গ্লোবুলিন, ব্লা ব্লা ব্লা। আচ্ছা এখানে জাস্ট ভাইরাল ভ্যাকসিনেশন দিয়ে বলা হয়েছে, তো পুরোটা ওইভাবে পড়ার দরকার নেই। আমাদের মধ্যে একটু আইডিয়া আছে যে ভ্যাকসিনেশনকে আমরা আরেকটা নামে ডেকে থাকি ইমিউনাইজেশন, মানে আমাদের বডিকে ইমিউনাইজড করা। তো এই ফার্স্ট প্যারাগ্রাফ এখানে পড়ার দরকার নেই, এটা গল্প নিজেরা পড়ে নিবে, মানে আমি পড়াচ্ছি না। The statistics dramatize the important facts about immunization. কি বলছে? Immunization can prevent significant number of deaths. Methods of immunization are not yet available for some infectious diseases such as certain diarrhea. Most organisms can cause blah blah blah, এগুলো গল্প বলেছে, দরকার নেই। I think you people know that what is the active immunization and what is the passive immunization. Passive immunization হচ্ছে যেখানে ডাইরেক্টলি অ্যান্টিবডি ইন্টিগ্রেট করা হয় বডির মধ্যে, মানে প্রি ফর্মড অ্যান্টিবডি। আর অ্যাক্টিভ ইমিউনাইজেশন মানে হচ্ছে যেখানে প্যাথোজেনটাকে ইনঅ্যাক্টিভ ফর্মে ঢুকিয়ে বডির মধ্যে অটোমেটিক্যালি অ্যান্টিবডি ডেভেলপ করানো হয়, এবং যেটা অনেক বেশি অ্যাক্টিভ। হ্যাঁ, যেটা আমরা কিন্তু করোনা ভাইরাসের এগেনস্টে যেটা দিলাম সেটা কি দিলাম, অ্যাক্টিভ না প্যাসিভ? তাড়াতাড়ি বল, তোরা কি ভ্যাকসিন নিয়েছিস? হ্যাঁ স্যার, নিয়েছি। আচ্ছা বল তাহলে, আমরা কি ভ্যাকসিন তোদের মধ্যে দেওয়া হয়েছে, অ্যাক্টিভ না প্যাসিভ? স্যার অ্যাক্টিভ। হ্যাঁ স্যার, অ্যাক্টিভই দেওয়া হয়েছে, তাই তো? কারণ হুম সেখানে হুম। ভাইরাসটাকে উইকেন্ড ফর্মে তাকে মডিফাই করে ভেক্টর টেক্টরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ডিপেন্ড করে তুই কোন ভ্যাকসিন নিয়েছিস। কোভ্যাক্সিনে তো পুরোপুরি ডিরেক্টলি ভাইরাস। কোভিশিল্ড। হ্যাঁ, কোভ্যাক্সিন নিয়েছিস? না স্যার, আমরা কোভিশিল্ড নিয়ে বেশিরভাগ এসেছি। লোকেরা কোভিশিল্ড নিয়েছে, অনেকে কোভিশিল্ড পেয়েছে, কোভ্যাক্সিন হ্যাঁ নিয়েছে। কোভ্যাক্সিন খুব হুম। কম, আমরা সবাই কোভিশিল্ডই নিয়েছি। কোভিশিল্ডে একটা ভেক্টরের মধ্যে ঢোকানো আছে, সেটা আমরা পড়বো, ভেক্টরস ইউজড ইন জিন থেরাপি। তাহলে টু ডেভেলপ অ্যাক্টিভ ইমিউনিটি দ্য ইমিউন সিস্টেম মাস্ট বি ইনডিউসড, ইমিউন সিস্টেমকে ইনডিউস করানো হচ্ছে, তাকে রেকগনাইজ করানো হচ্ছে। হ্যাঁ, এবং তাকে আগের থেকে অ্যান্টিবডি তৈরি করিয়ে রাখা হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মেমোরি সেল। তার জন্য বলছে টু ডেভেলপ অ্যাক্টিভ ইমিউনিটি দ্য ইমিউন সিস্টেম মাস্ট বি ইনডিউসড to recognize and destroy the infectious agents whenever they are encountered. Active immunization is the process of inducing active immunity. It can be conferred by administering vaccines or toxoids. আমি আগেই বলেছি ভ্যাকসিন কথাটা এসেছে ভ্যাক্কা থেকে, ভ্যাক্কা মানে কাউ। এডওয়ার্ড জেনার প্রথম ভ্যাকসিন ডেভেলপ করেছিলেন এগেইনস্ট দ্য কাউপক্স। তাহলে a vaccine কাকে বলে? A vaccine is a substance that contains an antigen যার এগেইনস্টে ইমিউন সিস্টেম রেসপন্ড করবে। এই অ্যান্টিজেন হতে পারে লিভিং বাট অ্যাটেনুয়েটেড, মানে উইকেন্ড, দুর্বল। অবশ্যই অ্যাক্টিভ দেবো না, তাহলে তো মুশকিল, বিপদ ডেকে আনছি আমি। উইকেন্ড অর্গানিজম বা ডেড অর্গানিজম আর পার্টস অফ অর্গানিজম। আর টক্সাইড কাকে বলি আমরা? সেই অর্গানিজমের টক্সিন, অর্গানিজম নেই এখানে, তার টক্সিনটাকে নিয়ে, সেই টক্সিনটাকে ভেরিয়াস কেমিক্যাল দিয়ে, ফর্মালডিহাইড, হ্যাঁ বা ফরম্যালিন, এগুলো দিয়ে তাকে ইনঅ্যাক্টিভেট বা হিট দিয়ে ইনঅ্যাক্টিভ করে বডিতে ঢোকানো, তাকে বলি টক্সাইড। দ্যাট ইজ নো লঙ্গার হার্মফুল বাট রিটেন্স ইটস অ্যান্টিজেনিক প্রপার্টিজ। Principles of active immunization.
Regardless of the nature of the immunizing substance, the mechanism of active immunization is essentially the same. তাহলে when the vaccine or toxoid is administered, আমাদের বডির মধ্যে যখন দেওয়া হয়, ইমিউন সিস্টেম সেটাকে রেকগনাইজ করলো বা বাইরে থেকে কোনো একটা ফরেন পার্টিকেলস ঢুকেছে বলে, এন্ড সঙ্গে সঙ্গে তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে রাখলো, অর সাম সাইটোটক্সিক টি সেলস, যাকে বলি আমরা টিসিএলএস, সাইটোটক্সিক টি লিম্ফোসাইটস। আর তার সঙ্গে যেটা সব থেকে ইম্পর্টেন্ট তৈরি করে সেটা হচ্ছে মেমোরি সেলস। The immune response is the same as one that occurs during the course of a disease. মানে একটা সত্যিকারের অ্যাক্টিভ প্যাথোজেন ঢুকলে ঠিক বডি যেভাবে রেসপন্স করতো, ভ্যাকসিন দেওয়ার ফলেও কিন্তু বডি সেইভাবেই রেসপন্স করলো। বডি কিন্তু বুঝতে পারলো না যে ভ্যাকসিন এসছে মানে দুর্বল এসছে না স্ট্রং এসছে। ওর কাজ অ্যান্টিবডি তৈরি করে রাখা, ও তৈরি করে রাখলো, আর তার সঙ্গে মেমোরি সেল ডেভেলপ করে রাখলো। The disease itself does not occur either because whole organisms are not used, or because they have been sufficiently weakened to have lost their virulence, মানে ডিজিজ কজিং প্রপার্টিটাকে নষ্ট করে দেওয়া হলো। In other words, vaccines retain important antigenic properties but lack the ability to cause disease. মানে ভ্যাকসিনটাকে এমন ভাবে ইনপুট করা হয় যাতে যাতে যে পোর্শনটা অ্যাকচুয়ালি অ্যান্টিবডি তৈরি করার জন্য রেসপন্সিবল সেটা যেন ঠিকঠাক থাকে, কিন্তু ডিজিজ কজিং প্রপার্টিটাকে মডিফাই করে দেওয়া হয় যাতে ডিজিজ না কজ করতে পারে। In fact, organisms in the vaccine sometimes do multiply in the host, multiply করতে পারে, but without producing disease symptoms. Similarly, toxoids ও একই কাজ করে, অ্যান্টিজেনিক প্রপার্টি ধরে রাখে, কিন্তু তারা কোনো টক্সিক এফেক্ট দেখায় না। Now, in most instances, vaccines made with live organisms. কারণ লাইভ অর্গানিজম ইউজ করলে কি হয়, লং লাস্টিং ইমিউনিটি পাওয়া যায় দেন দোজ মেড উইথ দ্য ডেড অর্গানিজম বা পার্ট অফ দ্য অর্গানিজম। আমরা কিন্তু এখানে লাইভ অর্গানিজমই ইউজ করেছি আমাদের করোনা ভাইরাসের ভ্যাকসিনের এগেনস্টে, ঠিক আছে। যেমন বলছে ফর এক্সাম্পল মিজলস, বোথ রুবেল্লা অ্যান্ড রুবিওলা ভ্যাকসিনস and oral poliomyelitis vaccine which contain the live viruses usually confer the lifelong immunity. ওই জন্য পোলিও ভ্যাকসিন যদি একবার কেউ নিয়ে নেয় বাচ্চা অবস্থায় 5 বছর অবধি, আর তাকে পরবর্তীকালে নিতে হয় না। In intramuscular polio vaccine which contained killed viruses and typhoid fever vaccine which contains dead bacteria confer immunity that lasts 3 to 5 years. একদম সত্যি কথা। হ্যাঁ, মানে বাচ্চাদের দেখবি, এই আমার বাচ্চাকেও জেনারেলি 2 বছর বা এরকম সময় এই টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হয়, ঠিক এরকম সময়টায়। কিন্তু এই ইমিউনিটি, যেহেতু টাইফয়েড ফিভার ভ্যাকসিনের ক্ষেত্রে ডেড ভাইরাস থাকে বা কিল্ড ভাইরাস থাকে, তাই সেক্ষেত্রে সেই ইমিউনিটিটা শুধুমাত্র পারসিস্ট করবে মাত্র 5 বছর বয়স অবধি, তারপর কিন্তু টাইফয়েড হলে হতেও পারে। টিটেনাস অ্যান্ড ডিপথ্যারি এটা হলো ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, আর আগে যেগুলো বললাম সেটা হচ্ছে অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। কোনটা বেশি অ্যাক্টিভ, কোনটা বেশি ফ্যামিলিয়ার? অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন বেশি লং লাস্টিং ইমিউনিটি দেয়। Tetanus and diphtheria toxoids confer immunity of about 10 years duration. Because immunity is not always lifelong, booster shots are often needed to maintain it. এমনও হতে পারে আমাদের হয়তো ইন্ডিয়ান গভর্নমেন্ট বললো প্রত্যেক বছর বছর আমাদের করোনা ভ্যাকসিন নিতে হবে, তো নিতে হবে, কিছু করার নেই। অনেকে নিডল ফোবিয়া আছে, ভয় লাগে, মানে ভয় পায়, হ্যান ত্যান ইটসেট্রা, কিন্তু কিছু করার নেই। বুস্টার ডোজ না হলে মেমোরি সেল আস্তে আস্তে কিন্তু কমতে থাকবে, তাহলে ভ্যাকসিন নেওয়া আর না নেওয়ার কোনো মানে দাঁড়ালো না। As we have noted that the first dose of a vaccine or toxoid stimulates the primary immune response, analogous to that during the course of a disease. তারপর যখন 28 দিন বা 84 দিন পর যখন আমরা সেকেন্ড ডোজ নিতে যাই, subsequent dose stimulates a secondary immune response analogous to that following exposure to an organism to which immunity has already developed. Thus, booster shots boost immunity by greatly increasing the number of antibodies. তাহলে প্রথম ডোজটা নেওয়ার পরেও কিন্তু অ্যান্টিবডি ডেভেলপড হয়েছিল, সেকেন্ড ডোজ নেওয়ার ফলে সেটা বহুগুণ বেড়ে গেল। And this increases the length of time sufficient antibodies are available to prevent the disease. Okay, আশা করছি বোঝা যাচ্ছে। The route of administration of a vaccine can affect the quality of immunity. কিছু কিছু আছে আমরা মাসলে ইনজেক্ট করি, immunity is more durable. Immunity is more durable when oral vaccines are used against gastrointestinal infection and nasal aerosols are used against respiratory infections. মানে কোন ধরনের ইনফেকশনের এগেইনস্টে আমরা কোন ধরনের কি ভ্যাকসিন ইউজ করছি তার উপর আমরা ডিসাইড করি কোন ধরনের রুট দিয়ে প্রোভাইড করা ভালো। Vaccines and toxoids
insecticides, especially those containing live organisms, must be properly stored to retain their effectiveness. এগুলো তোরা পড়ে নিতে পারবি, ঠিক আছে, এগুলো আমার পড়ার দরকার নেই। আচ্ছা, others must be used within a certain number of আচ্ছা, others must be used within a certain number of hours। কি বলছে, some require refrigeration, ফ্রিজে রাখতে হয়, and serious failure of measles immunization have resulted from inadequate refrigeration। ভ্যাকসিন কিন্তু প্রপারলি মেনটেন না করতে পারলে, নষ্ট হয়ে গেলে দিয়ে লাভ নেই। এটা বলছে others must be used within a certain number of hours or days after a vial of vaccine is opened। ভ্যাকসিনের ভায়াল ওপেন করলে সেটাকে শেষ করে ফেলতে হয় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। Thus, clinics offer some immunizations only on selected days। Immunizations that require expensive vaccines and that in low demand may be given one day per week or even less frequently। এগুলো আমি আর বললাম না, এগুলো তোরা নিজেরা পড়লেও বুঝতে পারবি। ভাইরাল ভ্যাকসিনের সম্বন্ধে এখানে কিছু কিছু জায়গায় মানে ব্যাপারটা এক। আচ্ছা, এখানটা দেখে নিই আমরা ডিট্যাপ, এগুলো সব আমার বাচ্চাকেও দেওয়া হয়েছে। ডিট্যাপ, ডিপথেরিয়া, এই যে বলছে দেখ, the list of vaccines currently recommended in the United States for routine immunizations of normal infants, children and adults। The DTaP vaccine contains আসতে পারে diphtheria, toxoid, acellular pertussis। pertussis কি করে, হুপিং কাফ, ওকে, অর্থাৎ তিনটে ডিজিজের এগেইনস্টে কিন্তু প্রোটেকশন দিচ্ছে। ডিপথেরিয়া টক্সয়েড, সরি দুটো ডিজিজের এগেইনস্টে, একটা ডিপথেরিয়া টক্সয়েড আর একটা হচ্ছে আসেলুলার পার্টুসিস, তাহলে ব্যাকটেরিয়া, অ্যান্টিভেনাস টক্সয়েড। Although most children did tolerate the old whole cell pertussis vaccine, a few suffered severe complication as described shortly in connection with hazards of vaccines। There are two types of polio vaccines। হ্যাঁ, একটাকে বলি আমরা স্যাবিন ভ্যাকসিন, নিশ্চয়ই আগে ছোটবেলায় পড়েছিস কিনা জানি না, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। একটাকে বলি স্যাবিন, যার মধ্যে তিনটে ডিফারেন্ট টাইপ অফ পোলিও ভাইরাস থাকে লাইভ। আর একটাকে বলি আমরা সাল্ক ভ্যাকসিন, যেটার মধ্যে কিল্ড ভাইরাস থাকে। টুডে অনলি দ্য ইনঅ্যাক্টিভেটেড সাল্ক ভ্যাকসিন ইজ ইউজড ইন দ্য ইউনাইটেড স্টেটস। কারণ sabin vaccine can cause paralytic polio in recipients or in persons having close contact with someone recently vaccinated। রিভার্ট ব্যাক করতে পারে ভাইরাসটা, এটা মারাত্মক। ওই জন্য এখন বর্তমানে ইনঅ্যাক্টিভেটেডটাই দেওয়া হচ্ছে, মানে সাল্কটা, সাবিনটা দেওয়া হয় না, ঠিক আছে, এটা মাথায় রাখবি। সাল্ক আর সাবিন ভ্যাকসিন আসতে পারে। ভ্যাকসিনস উইথ সিমিলার অ্যান্টিজেন্স আর অ্যাভেলেবল ফর অ্যাডমিনিস্ট্রেশনস ওরালি অর ইন্ট্রামাসকুলারলি, যেমন এমএমআর ভ্যাকসিন, যার মধ্যে লাইভ রুবেল্লা, রুবিওল্লা আর মামস ভাইরাস থাকে। These vaccines can be used to immunize against all three diseases simultaneously, or separate vaccines ও দেওয়া যেতে পারে particular diseases against এ। এখানে কিছু ভাইরাসটা খালি পড়বি, ব্যাকটেরিয়া গুলো পড়ার দরকার নেই। হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, ঠিক আছে, বেশি বেশি পড়বি। এখানে কোন রুট দিয়ে দেওয়া হয়, নেচার অফ মেটেরিয়াল, ইউজ অ্যান্ড কমেন্টস, ডিউরেশন অ্যান্ড এফেক্টিভনেস, পুরোটাই পড়বি। মেজেলস আশা করছি বুঝে নিতে পারবি কোনটা ভাইরাল ভ্যাকসিন। এগুলো মামস, পার্টুসিস, প্লেগ না, পোলিওমাইলিটিস, র্যাবিস, রুবেল্লা, স্মল পক্স এটসেট্রা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমরা কিছু ইনফেকশাস এজেন্টের কথা বলছি। অ্যাডিনো ভাইরাস যেমন লাইভ ভাইরাস হিসেবে ইউজ করা হয়, সাইটোমেগালো ভাইরাস ইউজ করা হয় ভ্যাকসিনেশনের ক্ষেত্রে। এটা একটা ভ্যাকসিন চার্ট, কোন বয়সে কোনটা দেওয়া হয়। প্রথম দেওয়া হয় হেপাটাইটিস বি, ঠিক এইভাবেই 4 থেকে 6 বছর অবধি ভ্যাকসিনেশনের কোর্স কমপ্লিট করতে হয়। আচ্ছা, the recommended age for administering vaccines varies। DTaP and polio vaccines can be administered effectively as early as 2 months of age। However, MMR কিন্তু কখনোই রেকমেন্ড করা হয় না before 12 months, 1 বছর হলে তবে MMR দেওয়া হয়, which when it is given to the younger infants। The quality of immunity that results usually is not sufficient to protect against infection, probably because of immaturity of the immune system। ওই জন্য 12 মাসের আগে দেওয়া হয় না, কারণ 12 মাস 1 বছর হয়ে গেলে তবে বাচ্চার ইমিউন সিস্টেম খানিকটা ম্যাচিওর করে, তবেই এমএমআর ভ্যাকসিন দেওয়া হয়। ভ্যাকসিনস এগেইনস্ট হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি টাইপ বি ফার্স্ট বিকাম অ্যাভেলেবল, এবার ডিড না, দরকার নেই। এইচআইভি ভ্যাকসিনস ইয়ঙ্গার, এগুলো নিজেরা দেখতে পারবি, এগুলো জাস্ট আমার বলার কিছু নেই, এগুলো নিজেরা পড়লে বুঝতে পারবি, ঠিক আছে। ইমিউনাইজেশন রেকমেন্ডেশন হোয়ের হিসেবে তো এস্টিমেশন পড়ার দরকার নেই। দেখ, ফিউচার অফ ইমিউনাইজেশন, ভ্যাকসিনেশনের ভবিষ্যৎ কি দেখবি এখানটা পড়ে, আর এই ভাইরাসের এগেনস্টে এই জায়গাটা পড়ে রাখবি, ঠিক আছে। ইমিউনিটি টু ভেরিয়াস কাইন্ডস অফ প্যাথোজেন্স, মানে ভাইরাসের এগেনস্টে আমরা কি ধরনের ইমিউনিটি প্রোভাইড করে থাকি, এই জায়গাটা। এই জায়গাটা আমি একটু বলেই দিচ্ছি, এখন অসুবিধা নেই, অল্প 2 মিনিট লাগবে। এটা কি বলছে, ভাইরাস তো সেলকে ইনভেড করে ঢোকে, বলছে ইউজুয়ালি ফার্স্ট অ্যাটাকিং সেলস দ্যাট লাইন
body passages, and then they directly invade the target organs such as the lung, যেটা করোনা ভাইরাস করে, or travel in the blood. আচ্ছা, মনে রাখবি এখানে একটা টার্ম দেখতে পাচ্ছিস, প্রেজেন্স অফ ভাইরাস ইন দ্য ব্লাড ইজ নোন অ্যাজ ভাইরেমিয়া। মনে থেকে জানো, প্রেজেন্স অফ ভাইরাস ইন দ্য ব্লাড ভাইরেমিয়া। হ্যাঁ, তাহলে to target organs or organ systems such as the liver or nervous system. Poliovirus invades cells that line the digestive tract, but they can also enter the nerve endings. Immune responses can combat viral infections at any of these locations. কিরকম? Interferon, secretory immunoglobulin A, and some IgG antibodies act at the surface lining cells and prevent or minimize the entry of viruses. তার মধ্যে IgG and IgM act in the blood to neutralize the viruses directly or to promote their destruction by complement system, এক ধরনের প্রোটিন, পরে পড়বো আমরা নেক্সট সেমিস্টারে। ফাইনালি, cytotoxins and cellular immunity via TC cell, মানে T cytotoxic cell, and NK cells are especially important in clearing the body of cells infected with viruses. The mechanism of summarize করা আছে, দরকার নেই। Because adaptive immune responses to a viral infections besides adaptive immune response to a viral infection, many innate responses can limit the infection. যেমন ফিভার আসা, জ্বর আসা, এটা একটা বড় ডিফেন্স, কারণ বেশি টেম্পারেচার বেড়ে গেলে ভাইরাসরা রেপ্লিকেট করতে পারবে না। যেমন several viruses such as influenza, parainfluenza, and rhinoviruses are temperature sensitive. They replicate in the lining cells of the respiratory tract, which normally has a temperature between তোমার 33 থেকে 35, lower than the normal body temperature of 37, because the cells are cooled as atmospheric air moves over the moist surfaces. আর যেমনি জ্বর এলো, when a person has a fever or even 1 to 2 degrees Celsius বেড়ে গেল, তখন the ability of the virus to replicate is reduced. Another benefit of the fever in resisting viral infection is that temperature increase cause an increase in interferon production. আসতে পারে কিন্তু, যে ফিভার আসার সিগনিফিকেন্স কি ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে, ব্যাস এটুকু পড়লেই হবে, আর দরকার নেই। এই যে বলছে কি ছবিতে কি কি বেরোচ্ছে, ইন্টারফেরন সিক্রেট হচ্ছে, সিক্রেটরি IgA ভাইরাসকে আটকে দিচ্ছে, অ্যাট এপিথেলিয়াল সারফেসে ভাইরাল রেপ্লিকেশনকে আটকে দিচ্ছে, ঠিক আছে, ফাইন। এখানটা দেখে রাখবি, ঠিক আছে, হাউ দ্য ইমিউন সিস্টেম কমব্যাটস দ্য ভাইরাসেস, দ্যাটস অল অ্যাবাউট অফ দ্য ভাইরাল ভ্যাকসিনেশন। আমি 3টে নোট পাঠিয়ে দিচ্ছি, তাহলে এই ইউনিটটা মোটামুটি শেষ হলো। নেক্সট দিন আমরা ভাইরোলজি মোটামুটি হয়ে গেল, না আর একটা ইউনিট বাকি আছে, ইউনিট 6। আমরা ভাইরোলজিটাকে কমপ্লিট করিনি, কি বলিস? ইউনিট 6টা হয়ে যাক, তাই না? একটা হচ্ছে যখন মাঝে মাঝে, তাহলে আমাদের কন্টিনিউইটিটা বজায় থাকবে। আগে পুরো ভাইরোলজি শেষ করে দিই, কি বলিস? পুরো ভাইরোলজিটা শেষ করে দিচ্ছি আগে, তারপর আমরা একটা ইউনিট পুরো কমপ্লিট করে আমরা CC6। আর আমি চাইছি যখন আমরা অফলাইন ক্লাস করব তখন ওই CC7 এর ট্রান্সলেশন গুলো পড়াতে, ওগুলো অফলাইনে পড়ালে সুবিধা হয়, বোর্ডে এঁকে বোঝাতে পারলে না ভালো হয় একটুখানি, হাতে নোটটা থাকলো আর বোর্ডে এঁকে বোঝালাম বা মুখে বোঝালাম সামনাসামনি, তাহলে ব্যাপারটা অনেক বেশি লুক্রেটিভ হয় আর কি। যখন আমরা চান্স পাচ্ছি ডিসেম্বর থেকে, তখন ওই চ্যাপ্টারগুলো ওই সময় কমপ্লিট করে দেবো। এই মাসটায় আমরা ভাইরোলজিটা শেষ করি, ওকে? ওইদিকে CC6টা এডিসার শেষ করছেন, চাপ নেই, ঠিক আছে। আবার ক্লাস আমি নেক্সট টুইসডে নেবো। তোদের আজকে বোধহয় সন্ধ্যাবেলা এডিসারের ক্লাস আছে আবার? হ্যাঁ স্যার। ঠিক আছে, রেখে দিলাম তাহলে, বাই। হ্যাঁ স্যার।